বেশ, সবাই মোটামুটি চলে এসেছে। তাহলে আমরা প্রথমে একটু ভাবটা নিয়ে আলোচনা করি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তনুশ্রী মণ্ডলকে বলবো আনমিউট করতে। তনুশ্রী, আনমিউট করুন। হুম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলছি একটু লগ্ন সম্পর্কে বলুন। লগ্ন থেকে আমরা কি কি বিচার করি? ম্যাম, আরেকবার কোশ্চেনটা বলুন, বুঝতে লগ্ন পারছি না। লগ্ন থেকে আমরা আগের দিন ভাব করেছিলাম তো, আগের দিন হুম। করেছিলাম। তো সেই ভাব হুম। থেকে ভাবে আমরা যে লগ্ন ভাবটা পেয়েছি, ওই লগ্ন ভাব বা লগ্ন থেকে আমরা কি কি বিচার করি? আচ্ছা, লগ্ন থেকে ব্যক্তিত্ব বা তার শরীর স্বাস্থ্য। হুম। আহ গুরু থেকে মাথার ঊর্ধ্বাংশ। হুম। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গড়ন বা শরীরে যে চিহ্নগুলো আছে, যেমন জরুল, আঁচিল, এগুলো। হুম। হুম। জন্ম চিহ্ন বলবো আমরা, ওগুলো জন্ম হ্যাঁ, চিহ্ন। জন্ম চিহ্ন, হুম। এগুলো বা এক, চারিত্রিক বৈশিষ্ট্য, এইগুলো। বেশ বেশ, অনেকটাই ভালো হয়েছে, বেশ ভালো বলেছেন। এবার আমি একটু লিস্ট ওয়াইজ বলি, না হলে মনে দুঃখ থাকবে, আমাকে জিজ্ঞেস করলেন না ম্যাম। তো প্রথমে চলে যাই, তারপর হচ্ছে রিমা দে সরকার। চলে আসুন, আনমিউট করুন। হ্যাঁ ম্যাম, বলুন। আপনি ফোর্থ হাউস নিয়ে বলুন। ফোর্থ হাউস। ফোর্থ হাউস, মা মানে মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের মন, মায়ের স্বভাব, এসব ফোর্থ হাউস থেকে দেখা হয়। তারপর মানে আমরা যেখানে বাস করি, ইমিডিয়েট হাউস বিচার করা হয় ফোর্থ হুম। হাউস থেকে। হুম। হুম। উম, বেশ, আহ, খুব ভালো হয়েছে। এরপরে চলে যাই হচ্ছে অপরাজিতা। আসুন, আনমিউট করুন। অপরাজিতা, হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনি সপ্তম ভাব নিয়ে বলুন। সপ্তম ভাব হচ্ছে জায়া ভাব। হুম। হ্যাঁ, হুম। এখান থেকে একটা মানুষের ম্যারেড লাইফ কেমন হবে, হুম। হুম। কিভাবে হবে, কোন বয়সে হবে, আর বিবাহ সংক্রান্ত কোনো প্রবলেম হবে কিনা, হুম। হুম। এই ব্যাপারগুলো বিচার করা হয়। হুম। এছাড়া ব্যবসা, পার্টনারশিপ, এবং আমি যেখানে আছি তার উল্টো দিকের মানুষটা ঠিক কেমন হবে, হুম। হুম। এই ব্যাপারটা বিচার করা হয়। এছাড়াও এটাকে বৈধ সম্পর্কের ঘর বলা হয়। একদম, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তারপরে চলে যাই কিংশুক কুমার গুহ। আসুন, কিংশুক বলুন বাবু। ম্যাডাম। হ্যাঁ, আপনি হ্যাঁ, টেন্থ বলুন হাউস বলুন। নিয়ে বলুন। দশম ভাব। টেন্থ হাউস। টেন্থ হাউস ইজ ক্যারিয়ার, ইয়োর ওয়ার্ক, ওয়ার্ক রিলেটেড থিংস। ওটা বিষয়ে বলে। আচ্ছা। আমার কর্মক্ষেত্র। হ্যাঁ, আমি কি আগের দিন যখন পড়াটা ধরেছিলাম তখনও কি কিংশুক বাবুকে টেন্থ হাউসই বলেছিলাম? না, এর আগের ক্লাসটা আমি মিস করেছি, কেন কি আসলে আমি করি তো। ও, ও আচ্ছা আচ্ছা, আগের এই দিন আমরা সময়টা রাশি পাবলিক। কারুদত্ত পড়েছি। এর আগের ক্লাসটা মিস করেছি, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস আমি সকলের উদ্দেশ্যে বলছি। সকলের কাছে আমাদের নোটবুক থাকে, আমরা যখন পড়া করি, আমরা যখন এই প্রেডিকশন মানে এই যে আমরা পড়ার চ্যাপ্টারটা প্রথমে একটু করে নেই, যখন আমরা এগুলো বলতে থাকি, দেখুন আমরা এখানে 20-22 জন মানুষ প্রত্যেকদিন ক্লাস করি। প্রত্যেকের তো মানসিকতা বা প্রত্যেকের ভাবনা চিন্তা একরকম নয়। তার কারণ হচ্ছে তার ব্যক্তিগত চার্ট, তার লগ্ন, তার পঞ্চম ভাব, হুম, তার চন্দ্রের অবস্থান, তার চার্টের উপর বৃহস্পতি বা নবম ভাবের গুরুত্ব, এই সকল কিছু মিলিয়ে একজন মানুষের ভাবনা চিন্তা, এই যে আমাদের এই জ্যোতিষ ভিত্তিক প্রেডিকশন ইত্যাদিগুলো হয়। অনেক কিছুই আপনার মাথায় আসবে কিন্তু আরেকজনের মাথায় আসবে না, বা আপনি যেটা ভাবেননি সেটা হয়তো আরেকজন বলছে। তো যখন আপনারা এই ধরনের পড়াগুলো আমরা করব, প্রথমেই যখন করি আমরা প্রতিদিন, যদি পড়তে পড়তে নতুন কিছু পেয়ে যান চট করে, যেটা হয়তো আপনি শোনেননি এর আগে, বা এই মুহূর্তে আপনার নতুন লাগলো, আপনি, আপনার প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, চট করে কিন্তু সেটা নোট ডাউন করে নেবেন। তার কারণ হচ্ছে এই 20 জনের মাথা থেকে বেরোনো 20 রকম প্রেডিকশন কিন্তু আমরা করি, ছোট ছোট করলেও কিন্তু সেগুলো আমরা করি। তো সেইগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। তো ভালো, এরপরে চলে যাই হচ্ছে লাবণী চ্যাটার্জি। আসুন, হ্যাঁ ম্যাম। আপনি আমাদেরকে একটু দ্বিতীয় ভাব নিয়ে বলুন। হ্যাঁ, দ্বিতীয় ভাব হলো ধনভাব, মানে দ্বিতীয় ভাব থেকে ধনভাবকে বিচার করা হয়। একজন মানুষ কিভাবে
তার উপার্জন কেমন হবে, তার মানে সঞ্চয় ক্ষমতা কেমন থাকবে, হুম। এই এই ভাবটা আর কি বিচার করা হয়। মানে সম্পদ, অর্থ, তারপর পরিবারের জন্য সে কতটুকু সঞ্চয় করে রাখতে পারবে সেটাকে বলা হয়। এছাড়াও এখান থেকে আহ বাক শক্তি, কথা বলার আম, আহ, যে বাক পটুতা, এটাকেও বিচার করা হয়ে থাকে। ঠিক, খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই পার্থ বাগচি। পার্থবাবু আসুন। পার্থ বাগচি আছেন? আচ্ছা, উনি হয়তো কোনো কারণে শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা প্রকৃতির কাছে চলে যাই। প্রকৃতি, আসুন। প্রকৃতি, আনমিউট করুন। ম্যাডাম, আমি বাইরে থেকে জয়েন করে আছি এখন, মানে বাড়ি পৌঁছে গেলে বলছি। একদিন বলি। বাইরে আছেন? হ্যাঁ হ্যাঁ, বাইরে আছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই প্রবল বাবুর কাছে। বলুন প্রবল বাবু, আসুন। বলুন ম্যাম। আপনি সিক্স হাউস নিয়ে বলুন। সিক্সথ হাউস। হ্যাঁ। সিক্সথ হাউস তো হুম হুম। সিক্সথ হাউস আপনার বেসিক্যালি ওয়ার্ক, সার্ভিস, হেলথ, ওয়েলনেস, ডেইলি রুটিন, তারপরে অবস্টাকল, চ্যালেঞ্জেস, এইসব গুলোকে ইয়ে করবে। তারপরে আপনার এমপ্লয়মেন্টের যে ব্যাপারগুলো থাকে, কনফ্লিক্ট, হিলিং, হুম আর কি ছিল? হুম, অনেকটাই হয়েছে, খুব ভালোই হয়েছে। আ- এরপরে চলে যাই পল্লবী সেনের কাছে। পল্লবী সেন, চলে আসুন। ম্যাম বলুন। এই সিক্স হাউসটাই নিয়ে আপনি আরেকবার বলুন। ম্যাম এটা হলো রোগ, ঋণ, শত্রু আর ষড়ঋপুর ঘর। এখান থেকে মানে আমাদের যে ছটা রিপু এটার বিচার করা হয়। তারপরে হলো গিয়ে আইনি যত মানে ল লিটিগেশন রিলেটেড যে ঝামেলাগুলো আছে সেগুলো। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ডেইলি রুটিন, হুম ছোট মামা আর ছোট মাসির বিচার করা হয়। হুম। তারপরে আমাদের বাড়িতে যদি কোনো পোষ্য বা পেট থাকে তার বিচার, কাজের লোকের বিচার, এইগুলো করা হয়। বাহ। একদম। বিনা পয়সা যে চ্যারিটি আমরা মানে সেবা যেটা হয় সেইটারও বিচার করা হয় সিক্স হাউস থেকে। হ্যাঁ, ওটা এটা সেবা, বিনা পয়সার সেবাটা হবে টুয়েলভ হাউস থেকে। কিন্তু আমরা যেটা আচ্ছা যে পরিষেবাটা দিই পয়সার বিনিময়, সেইটা সিক্স হাউস। আচ্ছা, এটা পয়সার বদলে। আর আবার একটা যেটা হয়, কিছু কিছু জায়গায় ভলেন্টিয়ার যে কাজগুলো হয়, ওটাও আবার সিক্স হাউস থেকে হয়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস তারপর আমরা, আউটডোর গেমসটাও বিচার করা হয় এটা থেকে, স্পোর্টস, সিক্স মূলত হাউস সব থেকে। রকম স্পোর্টস। ভালো হয়েছে, Sports। খুব ভালো হয়েছে। আচ্ছা, এই যে আমরা এই ষড়রিপুটা পেলাম, একটু ষড়রিপু নিয়ে আলোচনা করি ছোট্ট করে। এটা আমাদের জন্য সকলের মানে প্রতিদিনই একবার করে আমাদের এটা মনে করা উচিত, যে আমাদের এই যে জন্মটা, আমরা যে চার্টটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকে যে চার্ট আমরা দেখব, প্রত্যেকের চার্ট তো আমরা দেখব। আবার ম্যাম বলছি, কিছু লেখানো হয়নি তো, আমার লেট হয়ে গেল জয়েন না না করতে। না না, এখনো কিচ্ছু লেখানো নেই, আমরা পড়াতেই আছি। এখনো কিচ্ছু লেখানো হয়নি। তো আমরা যে চার্টটা বিশ্লেষণ করব, অন্যেরটা করার আগে অন্যেরটা করতে শিখবো, কিন্তু একটা সময় গিয়ে অন্যেরটা করতে করতে এটা যেটা হবে, যে আমি আমার নিজেকে চেনার চেষ্টা করব, প্রত্যেক দিন আমি আমার চার্টটাকে বোঝার চেষ্টা করবো। এটা হবে, একটা সময় আবার গিয়ে ভুলেও যাবো, নিজের চার্ট আর দেখবো না। কিন্তু এই যে নিজের জন্ম চার্ট মানে নিজেকে জানা, জ্যোতিষ মানে হচ্ছে আমাদের নিজেকে জানা। যে এই যে আমাদের এই চার্টের মধ্যে 12খানা ভাব, 12খানা ভাবের মধ্যে সপ্তম হাউসটা আমার এরকম আছে, অষ্টম হাউসটা আমার এরকম আছে, বা টুয়েলথ হাউসটা আমার এরকম আছে, এই এরকম আছে কেন? এটা তো আমাদের মানচিত্র। কিসের মানচিত্র? না আমাদের আগের আমাদের, এটা বলতে পারবো এটা মার্কশিট। কিরকম মার্কশিট? না আমরা আগের জন্মগুলোতে যে সমস্ত কাজ করেছিলাম, সেই কাজের নাম্বারগুলো আমাদেরকে ঈশ্বর বসিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এই যে জন্মটা হয়েছে, এই যে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্মের আমাদেরকে পথ খুঁজে পেতে হবে, আমরা যে কি জন্য জন্মেছি, পারপাস অফ লাইফ। আহ ছোট্ট করে বলে দিই, টুকে রাখুন, পরে যখন আমরা আরো গভীরে কাজ পড়াশোনা করব তখন কাজে লাগবে। প্রত্যেকটা চার্টের যে হাউসে রবি থাকে, আপনাদের প্রত্যেকের চার্টে যে হাউসে রবি থাকে, সেই কারণে আপনার মৃত্যু হয়েছিল, মানে মৃত্যুর সেই কারণে না, সরি, মৃত্যুর সময়ে আপনার আত্মাটা সেই জায়গায় আটকে ছিল।
সাপোজ আপনার 5th হাউসে রবি, পঞ্চম থেকে আমরা বিচার করি হচ্ছে সন্তানের, তাহলে আপনি আগের জন্মে যখন মৃত্যুবরণ করেছেন সেই সময় আপনার আত্মাটা, আপনার সন্তানের যে চিন্তা, মানে আমার সন্তানের কি হবে, আমার সন্তান কিভাবে থাকবে, এই যে চিন্তা শেষ সময়, মায়া মায়া ত্যাগ করার আগের মুহূর্ত, সেই সময়টা শেষ চিন্তাটা আপনার ছিল সন্তানের। তাহলে রবি যে হাউসে বসে, মানুষ মূলত মৃত্যুবরণ করার সময় সেই পারপাসে চিন্তা করে, মানে তার আত্মাটা ওখানে আটকে আটকে থাকে। এবং পরের জন্মে, মানে এই যে আমি রবি 5th হাউসে নিয়ে জন্মালাম, এই জন্মে ঈশ্বর আমাকে সেই সন্তান দেবে। হুম। সন্তানের সন্তানকে পাবো, সন্তান পাওয়ার পরে এই সন্তানের কাছ থেকে আমি এত কষ্টও পাবো আবার, যে সেই যে সন্তানের জ্বালা, মানে সেই যে একটা সন্তানের কাছ থেকে যে মানে অমোঘ পাওয়ার ইচ্ছেটা ছিল, যে মৃত্যুর সময় আমরা ঈশ্বরের নাম না করে আমরা সন্তানের জন্য দুশ্চিন্তা করেছিলাম, সন্তান সুখটা যে কত কঠিন হতে পারে সেটা আবার এই জন্মে আমাকে বুঝতে হবে। এবং পারপাস অফ লাইফ, মানে আপনার আপনি যে আপনার আত্মাটা মানে এখন ওই জন্মেও 5th হাউসে রয়েছে, মানে ও আপনার আত্মা সুখ বা আনন্দ, বা বলে না যে আমার আত্মার যে সুখ, মানসিক সুখ, আত্মার সুখ, দৈহিক সুখ সব তো আলাদা আলাদা আমরা জানি, কিন্তু কোনটা মন কোনটা আত্মা, ও তার তো ওই রকম ভাবে বিজ্ঞানের ভাষায় এটা নাক এটা চোখ এরকম ভাবে তার তো বিচার আমরা আমরা জানি না, আত্মাটা ঠিক কোথায় থাকে, মনটা ঠিক কোথায় থাকে, আমরা তার উপলব্ধিটা জানি। ব্রেন জানি যে ব্রেন কোথায় থাকে, হার্ট কোথায় থাকে জানি, কিন্তু হার্ট মানে তো আর মন না। তো যাই হোক, সেই আহ, বিজ্ঞানের পরিচর্যায় আমরা চলে যাব না, আমরা এই চর্চাতে থাকবো যে মানুষটার এই জন্মে আত্মার সুখটা, মানসিক সুখটাই থাকবে হচ্ছে ওই সন্তানকে ঘিরে। তো প্রত্যেকটা মানুষ আচ্ছা শিবানী, আপনার একটু মাইকটা অফ করে দিন, পল্লবীও। তো এই যে প্রত্যেকটা মানুষের জন্ম চার্টে যে হাউসে রবি থাকছে, আগের জন্মে মানুষ ওই কারণে মৃত্যুবরণ করেছে। আপনারা প্রত্যেকটা ভাবের কারকত্ব জানেন, আপনারা সেটা বিচার করতে পারবেন আশা করি। এবং এই জন্মেও তার আত্মার সুখানুভূতিটা ওই ঘরটার থেকেই হবে। তো যেটা কারণে এই যে আমরা জ্যোতিষ থেকে তাহলে কি জানলাম, যে আমাদের প্রত্যেকের জন্মচাটে যে হাউসটাতে রবি আছে, সেই হাউসের চিন্তা করতে করতে আমরা আগের জন্মে মারা গেছি, মানে সেই হাউস বলতে কি তার থেকে যে সমস্ত বিচার বা বিশ্লেষণ গুলো হয়, এবং এই জন্মেও আমরা ওইখানে ওই সুখটাতেই সুখান্বিত হব। কিন্তু এটাও জানবো যে এটা এইখান থেকে আমাকে মুক্তি পেতে হবে, ঈশ্বর আমাকে মুক্তি পাওয়ার জন্য জন্মটা আর একটা জন্ম দিয়েছে। তো এই এই যে জানা, ধরুন সপ্তম হয় কেতু, আমরা জেনেছি যে কেতু হচ্ছে বিচ্ছেদকারক গ্রহ, রবিও কিন্তু বিচ্ছেদ মানে ওইরকম ভাবেই বিচ্ছেদটা দেয়, এমন ভাবে দেয়, ক্রূর গ্রহ তো, অনেক তেজালো, কিন্তু সরাসরি ভাবে বিচ্ছেদকারক গ্রহ হচ্ছে কেতু। কেতু যে প্ল্যান মানে যে ভাবটায় থাকে সেই ভাবের থেকে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। সাপোজ কারোর 7th হাউসে কেতু, তো 7 থেকে আমরা বিচার করি হচ্ছে বিবাহের, বিবাহিত সুখ, দাম্পত্য সুখ যাকে বলে আর কি। তো 7th হাউসে যখন কেতু আসবে, এটা কিন্তু প্রাথমিক সূত্র, এর পরবর্তী সূত্র আরো অ্যানালিসিস আছে, কিন্তু প্রাথমিক সূত্র যে কেতু যে ঘরটাতে বসবে সেই ঘরের যে সুখ, সেই ঘরের যে কারকত্ব, তার থেকে ডিটাচ করিয়ে দেবে। মানে বৈবাহিক সুখ, বৈবাহিক তৃপ্তি সেই মানুষটার থাকবে না। কিন্তু আবারও একটা কারণ আমরা দেখেছি, পড়েছিলাম যে রাহু হচ্ছে অ্যাটেনশন আর কেতু হচ্ছে ইন্টেনশন, রাইট? তো কেতু ইন্টেনশন, তার মানে এই মানুষটার মধ্যে সাংসারিক সুখের ইন্টেনশন থাকবে সাংঘাতিক পরিমাণে, তার সারা জীবন ওই সংসারটাই ইন্টেনশন থাকবে, সারাটা জীবন সে সংসার সুখটা পেতে চাইবে, কিন্তু সে পাবে না। এই যে আমরা এখন জ্যোতিষ চর্চাটা করছি, যদি আমাদের কারোর চার্টে 7th হাউসে কেতু থেকে থাকে, তাহলে আমাকে এই ভবিতব্যটা মেনে নিতে হবে যে আমার 7th হাউসে কেতু, অর্থাৎ আমার বৈবাহিক জীবনের যে তৃপ্তি, মানে আমি চোখের সামনে দেখছি আমার দাদা বৌদি কত সুখে থাকছে, আমার থেকে অনেক কম পয়সা তাদের জীবনে, তবু তারা কি সুখী। আমার বুকটা ফেটে যায় যন্ত্রণা, যে আমি তো এত ভালো মানুষ, আমি কত চেষ্টা করেছিলাম সংসারটাকে সুখে রাখার জন্য, তারপরেও আমার সুখ হলো না কেন, আমি আমার দোষটা কোথায়? দোষটা আমাদের এই জন্মে নয় কেবলমাত্র, এই জন্মে আপনার ভালো কাজ, আপনার এই চেষ্টা হয়তো আর একটা পরবর্তী জীবনে সুখময় করবে, কিন্তু এই জন্মে মেনে নিতে হবে যে ওই সুখটা আমার থাকবে না। এই যেদিন থেকে মেনে নিতে পারবো, আমরা জেনেছি কেতু মানে হচ্ছে লেট গো, অর্থাৎ ছেড়ে দাও, যেতে দাও। তো যার যেভাবে কেতু অবস্থান করবে, আমরা যদি সেই পারপাসে বলতে পারি লেট গো, চলে যাক, যাক না, আমার তাতে কিচ্ছু এসে যায় না, কথার কথা না, অন্তর থেকে বলতে হবে
মানে ফিল একটা দিন আপনার, মনে করুন কারো ফিফথ হাউসে কেতু আছে, ফিফথ হাউস থেকে আমরা প্রেমের বিচার করি, ওই মানুষটার, ওই ছেলেটার বা ওই মেয়েটার এতবার প্রেম ভাঙবে, এতবার প্রেম ভাঙবে, এতবার প্রেম ভাঙবে, যে একটা সময় ওর কাছে প্রেমটা নাথিং হয়ে যাবে। ও বলবে দূর প্রেম যাক তো, আমার কিচ্ছু এসে যায় না, কে প্রেম, কে প্রেমিকা, কিসের প্রেমিক। তো এই যখন আসলো তখন সে বুঝে গেল যে না, ওই ফার্স্ট প্রেমটা যখন তার ব্রেকআপটা হয়েছিল, সেই যন্ত্রণা যেভাবে কেঁদেছিল, সেকেন্ড প্রেমটায় আবার কাটবে, কাটলে পরে তার যন্ত্রণাটা হয়তো হয়তো একটু কমলো। থার্ড প্রেম, ফোর্থ প্রেম, ফিফথ প্রেম, সিক্স প্রেম, সেই 6 নম্বর প্রেমটাও যখন কেটে যাবে, তখন কি তার প্রথমবারের মতন আর যন্ত্রণা থাকবে বুক জুড়ে? সম্ভবত নয়। পাগল না হলে থাকবে না। এবং সে বুঝবে প্রেমটা তার জন্য নয়। এই জ্যোতিষের অর্থ না বুঝলেও সে সাধারণ মানুষ হয়েও কিন্তু সে বুঝবে। আর আমরা যখন জ্যোতিষ চর্চা করছি, আমরা বুঝবো যে আমরা কিভাবে আমাদের চার্ট ওয়াইজ আমাদের কর্মটাকে অ্যালাইন করব। যে এইটা আমার জীবনের নেই, তো আমাকে মেনে নিতে হবে, এইটা মেনে নিয়ে আমার জীবনটাকে কিভাবে এগোবো। এই যে ষড়রিপুর কথাটা আসলো, ষড়রিপুর থেকে এই যে কাম, ক্রোধ, মোহ ইত্যাদি আমরা যেগুলো জানি, সেগুলো তো আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ, মানে ত্যাগ তো অসম্ভব, নিয়ন্ত্রণও কিন্তু সবসময় পসিবল হয় না। রাগ, সাপোজ আপনাদের মধ্যে পরীক্ষা হয়েছে, আপনাদের পরীক্ষা দিতে হবে 2-1 মাসের মধ্যে। এবার আমি ক্লাসে আসলে পরে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এই পল্লবীর মুখটা ভেসে ওঠে, মানে ওর ক্যামেরাটা সবার আগে অন হয়ে যায়। আর একজন আসেন হচ্ছেন সৌরভ কুমার দে, কেন আসে আই ডোন্ট নো, বাট আসে, তো আমি ওই দুটো নাম দিয়ে শুরু করি ক্লাস। বাকিদের মনে হলো ম্যাম শুধুমাত্র পল্লবীর নাম করে, আমাদের নাম তো জিজ্ঞেস করে না। এই যে শুরু হলো, এটা কি হলো? ইগো তো। এই ইগো থেকে শুরু হয়ে গেল ক্রোধ, মনে মনে ম্যামের প্রতি, কিন্তু আপনারা তো সবাই আমার সন্তান, সকলকে আমি সমান ভালোবাসি। কিন্তু সেই যে ক্রোধ তৈরি হয়ে গেল, ক্রোধের বশবর্তী হয়ে সাপোজ পরীক্ষা দিয়ে কোনো রকম ভাবে পল্লবী ফার্স্ট হয়ে গেল, পরীক্ষার খাতা যদিও আমি দেখবো না, ফার্স্ট হয়ে গেলে কারোর না কারোর ধারণা হলো যে প্রবাল বাবু তো খুব ভালো পড়া বলতেন, ওনার ওনার ফার্স্ট হওয়ার কথা ছিল, পল্লবী কি করে ফার্স্ট হয়ে গেল? এবার আপনাদের মধ্যে শুরু হয়ে গেল ক্রোধের থেকে শত্রুতা, যেটা করার কথা নয়। মানে এটা আমি একটা সাপোজ, আপনাদের বাড়ির, পরিবারের, রাস্তাঘাটে যখনই আপনারা এখন এই রকম ধরনের ধরনের অ্যাক্টিভিটির মধ্যে পড়বেন, কুল, মানে আপনাকে কুল থাকতে হবে। এটাই আপনার জীবন, আপনাকে জ্যোতিষ বেছে নিয়েছে কারণ আপনাকে এগুলো শিখতে হবে। আপনি আর 5টা সাধারণ মানুষের মতন নন, যে আপনার পায়ে পা কেউ লাগলেই আপনি কোমর বেঁধে ঝগড়া করতে নামবেন। কেউ আপনাকে যদি মুখের উপর, তাই বলে আমি গান্ধীবাদী হতে বলছি না যে একটা মেরেছে বলে আর একটা চড় মেরে দিন, সেটা আমি বলছি না। আমি কি বলছি, যে যখন আপনি যন্ত্রণাটা পাবেন, আগের যে রিয়াকশনটা ছিল, সেই রিয়াকশনটা দেখবেন ধীরে ধীরে আর হচ্ছে না, যন্ত্রণাটা আপনার কমে যাচ্ছে, আপনি মানে ভাবতে পারছেন নতুন করে যে একটা মানুষ যখন আপনাকে খারাপ ভাবে দুটো কথা বলছে, ধরুন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনি ভাবতে শুরু করবেন যে মানুষটার দোষ নেই, আসলে ওর ওর উপর হয়তো ব্যাড মঙ্গলের প্রভাব আছে। বা আজকে কারোর মন খারাপ বিশেষভাবে, যেমন আগের দিন আমি কোনো রকম ভাবে পল্লবী একটা দুটো কথা বললো, ওর সাউন্ডটা শুনে আমি বুঝেছিলাম যে ওর মন খারাপ। তো এই যে ফ্রিকোয়েন্সটা, এটাও আপনারা ক্যাচ করতে পারবেন, বুঝতে পারবেন যে কোনো কারণে ওর সেদিন চন্দ্রের ডিস্টার্ব হয়েছিল। আমাদের প্রত্যেকের জীবনে সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে জানবো, বুঝবো। এবং আমাদের জ্যোতিষ, আমরা কত বড় একজন প্রতিষ্ঠিত নামা জ্যোতিষী হব, কত টাকা আমার ব্যাংক ব্যালেন্স হবে, এটা পরের পরের ব্যাপার। সেটার জন্য জ্যোতিষের মূল বিষয়বস্তু আপনার টাকা ইনকাম করে দেওয়া না, সেটা তো করবেন, অবশ্যই করবেন। কিন্তু যেটা হচ্ছে আত্মিক উন্নতি, প্রতিদিন একবার করে ষড়রিপুর কথা মনে করা, যে ষড়রিপু অর্থাৎ কি, আর আমরা কতটুকু রিয়াক্ট করবো, কতটুকু করবো না। এই যে বলছিল না পল্লবী একটু আগে, যে ও জব করার পরে মানসিক শান্তি পাচ্ছে, একটা দিন এই মেয়েটা হয়তো একটা সময় আসলে ওকে কেউ একটা কথা বললেও দুটো কথা বলতে ছাড়তো না, একদিন ও আসবে যে ও শুধু হেসে বেরিয়ে চলে আসবে। আপনারা প্রত্যেকেই, আমরা সকলেই চেষ্টা করবো যে নিজেদেরকে সেই এই ষড়রিপু যেন আমাদেরকে বেঁধে রাখতে না পারে। ছবে তো বটেই, কলিযুগে বাস করছি, ছবে তো বটেই, কিন্তু আমাদের যেন বেঁধে ফেলতে না পারে। এটাই আমাদের আহ একজন জ্যোতিষী হিসাবে, ওই সব সময় আমার গুরুদেব বলতেন যে আহ ভালো জ্যোতিষী হবে কিনা সেটা তো একটা প্রশ্ন, কিন্তু একজন ভালো জ্যোতিষী হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। একজন ভালো মানুষ না হলে কখনোই আপনি ভালো জ্যোতিষী হতে পারবেন না। জ্যোতিষ করে আপনি অনেক পয়সা ইনকাম করতে পারেন, অবশ্যই পারবেন, কিন্তু সেটা ভালো জ্যোতিষী হওয়া যাবে না। যাই হোক, পুরোনো পড়া আমাদের অনেকখানি হয়ে গেল, আরেকটু পড়া করে ধরে আমি তারপরে ক্লাসে চলে যাবো আজ। একটা প্রশ্ন করবো ম্যাম। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, কেতুর ক্ষেত্রে যেরকম আপনি বললেন যে কেতু লেট গো, যেটা জেনারেলি কেতু বলে, তো ফার্স্ট হাউস মানে যে কোনো হাউসেই তো থাকতে পারে। তো ফার্স্ট হাউস বেসিক্যালি আপনার নিজেকে ডিপেন্ড করছে, তাই না? হ্যাঁ, আপনি তো নিজের নি- যার ফার্স্ট হাউসে কেতু থাকবে, সে হচ্ছে নিজের হ্যাঁ। বিষয়ে খুব উদাসীন হবে, নিজের বিষয়ে উদাসীন হবে। কিন্তু এই দেখুন, কেতু হচ্ছে ইন্টেনশন, তার আবার ইন্টেনশন থাকবে কিন্তু নিজেই।
তো সে কিন্তু নিজের একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষের এস্টাবলিশমেন্ট, এই যে কেতু, লগ্নে যার কেতু, তার ওই এস্টাবলিশমেন্টে প্রবলেম হবে। এবং তার নিয়ে সেটা যদি তার মধ্যে ডিপ্রেশন, কেতু যেহেতু তাই কম বেশি সে ডিপ্রেশন দেবে। এবার সেটা নিয়ে একটা মানুষ হেরে যাচ্ছে, বারবার হেরে যাচ্ছে, একটা চেষ্টা করছে হেরে যাচ্ছে, চেষ্টা করছে হেরে যাচ্ছে, নিজেকে সে দাঁড় করাতেই পারছে না। কাজের জায়গায় না, যে কোনো জায়গায় একটা মানুষ লগ্নে কেতু নিয়ে এসেছে। কিন্তু আমরা হেরে গেলে তো সেটা মানতে পারি না। আমি কেন হারবো, আমার মধ্যে তো আমিত্ব আছে, ইগো আছে, এই সমস্ত জগতের মায়া জাল আছে, কেন আমি হারবো? তো এই যেদিন থেকে আপনি অন্তর থেকে বলবেন হেরে গেছি, গেছি, বেশ হয়েছে, যাক, সেদিন থেকে কেতু আপনাকে রিটার্ন দেবে। কেতু কিন্তু অ্যাকচুয়ালি কেড়ে নেয় না, মানে কেড়ে ও বিচ্ছেদ ঘটিয়ে দেয়। কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি আপনার এই যে কর্মটা, এটাকে যদি ঠিকঠাক করে অ্যালাইন করতে পারেন, আপনি যদি লেট গো সত্যিই বলতে পারেন, ও দেবে। এই 7,000 যেদিন ও কেউ একজন বলবে যে আমার বিয়ে চাই না, আমার বৈবাহিক সুখ লাগবে না, তখন দেবে। কিভাবে দেবে? কেতু এসে হাতে করে দেবে না। মানুষটা যে তার ভুল, এই যে যেদিন সে লাগবে না বলবে, ধরুন দুটো স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার ওই লগ্নের ক্ষেত্রেও যদি বলছি, নিজের যে কিছু ভুলগুলো থাকে আমরা তো চট করে দেখতে পারি না। আমরা যখন হেরে যাই, হেরে গিয়ে আমরা একলা ঘরে বসি, অন্ধকার আমাদেরকে গ্রাস করবে বলে ঘিরে আসে, তখন গিয়ে আমরা আমাদের আস্তে আস্তে একটা একটা করে ভুল বুঝতে পারি, যখন একদম কোয়াইট থাকি। যখন আমাদের মধ্যে ইগো থাকে আমরা কিন্তু দেখতে পাই না কিছু, তখন আমি সেরা, আমি আমি একদম ভুল করিনি, সব ভুল উল্টোর পক্ষে। কিন্তু যখন আমরা হেরে যাই, অ্যাকচুয়ালি হেরে যাই, হেরে গিয়ে কিন্তু আমরা নিজেকে চিনতে পারি যে না, আমি ওখানে তো কিছু জানতামই না, আমি পারতামই না, আমি তো একদম নাথিং ছিলাম। এই যে হেরে গেলাম নিজের কাছে, হেরে গিয়ে দুটো হতে পারে, এক, আপনি সত্যি সত্যি হেরে একদম পাতালে চলে গেলেন আর উঠতেই পারলেন না। আর দ্বিতীয়, ওখান থেকে আপনি পুশ আপ করবেন, পুশ ব্যাক করবেন। এই যে যদি ব্যাকটা করতে পারেন, এবং ব্যাক করে আপনার নিজের যে ভিতরের আহ নাই, আমি এটা পারি না, আমি স্বীকার করতে জানলাম যে আমার অতটা জ্ঞান নেই, আমি অতটা মহৎ নই, আমি যতটা ভালো নিজেকে জানতাম অতটা ভালো আমি নই, আমার মধ্যে খুঁত আছে, আমার মধ্যেও দুর্বলতা আছে, আমিও ভীতু, বা আমিও নিন্দনীয়। সেই দিন কিন্তু সত্যি সত্যি রেক্টিফিকেশনটা হবে নিজের লগ্নের। যেদিন থেকে রেক্টিফিকেশন শুরু করলেন, সেদিন থেকে আপনাকে কেতু রিটার্ন দেবে, তার আগে নয়। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আইডেন্টিটি ম্যাম ক্রাইসিস হয়ে যাবে তো একটা টাইমে। একদম। হ্যাঁ, বলুন। ম্যাম ম্যাম যদি বলছিলাম কেতু যে নিজে না বসে যদি স্করপিও মানে বৃশ্চিক রাশি বসে কোনো ঘরে, সেক্ষেত্রেও কি রেজাল্ট একই রকম হবে না একটু কম হ্যাঁ বেশি হ্যাঁ, হবে? ব্যাপারটা হচ্ছে দেখতে হবে কোন ভাব, বৃষ্টিক হোক, এ হোক, সে হোক, তা হোক। প্রথম কথা হচ্ছে দেখো, আমরা আমরা সবসময় বলেছি যে কোনো প্ল্যানেট আগে তার কারকত্বের ফল দেয়, তাই না? তাহলে কারকত্ব মানে কি? কারকত্ব হচ্ছে কেতুর প্রধান কারকত্ব কি? বিচ্ছেদ কারক গ্রহ, এ বিচ্ছেদ দেবেই। এবার তারপরে দেখবো হচ্ছে যে সে কোন ভাবপতি, এবং সে বসে আছে কোন রাশিতে। তা দুর্বলতা, বলবত্তা, এগুলো তো দেখবোই। এগুলো এগুলো যেটা বলছি, এগুলো সাধারণ প্রেডিকশন। যদি কিনা বলবান হয়, বলবান হলে তার একটুখানি কম ফল হবে, মানে খারাপটা একটু কম হবে, কিন্তু হবে নিশ্চিত। 7th হাউসে কেতু, সে যদি পীড়িত হয়ে থাকে, দেখা গেল কারো ডিভোর্স হয়ে গেল, আর 7th হাউসে কেতু সে একটু বলবান হয়েছে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন হয়েছে, হয়েছে দুজন, একজন খাটে শোয়, একজন নিচে শোবে, এরকম। কিন্তু হবে না ম্যাম, নিশ্চিত। সেটা বলছি না। আমি হুম। বলছি কেতু যদি নিজে না বসে বৃশ্চিক রাশিটা গিয়ে বসে 7th হাউসে বা কোনো হাউসে। নিজে না গিয়ে, নিজে না বসে মানে? কেতু বসলো না প্ল্যানেট, কিন্তু বৃশ্চিক রাশি আছে ধরুন 7th হাউসে, সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশিতে কে বসবে? মঙ্গল আর কেতু, মানে কেতু তো প্ল্যানেট কেউ বসছে। বসছে না, বৃশ্চিক রাশিটাই শুধু 8 নম্বর সাইনটা আছে ধরুন কোনো একটা ঘরে। তো যে সাইনেই বসুক, সেটা তো লগ্ন সাপেক্ষে কারণ না কেতু কারণ। বসছে না ম্যাম, আমি বলছি কেতু বসছে না, আমি বলছি শুধুমাত্র বৃশ্চিক রাশি যদি বসে, ওর তো লর্ড কেতু আছে মঙ্গলের সাথে, তাহলেও কি রেজাল্টটা দেবে? তোমার বুঝতে ভুল হচ্ছে। আমরা রাশি রাশি বসে না তো, রাশি তো বসেই আছে, রাশি তো বসবে না, রাশি আবার তাহলে কিভাবে সে বসবে? ফল দেবে না? রাশি যে ওই রাশিটা যদি থাকে ওই ঘরে, তাহলে কি ফল দেবে? সপ্তম হাউসটা মেন। তোমার প্রশ্নটা ক্লিয়ার করো, তোমার প্রশ্নটা নিয়ে তুমি নিজেই ক্লিয়ার না। আমার প্রশ্নটা হচ্ছে 7 নম্বর ভাবের অধিপতি যদি বৃশ্চিক রাশি হয়, ধরুন কোনো প্ল্যানেট বসে নেই সেখানে, হুম। সেই ক্ষেত্রে কি কেতুর রেজাল্ট পাবে ওই পার্সনটা? না না না, আমি বলছি অনলি প্লেসড, যদি আচ্ছা কেতু বসে থাকে তবে। না হলে 7 নম্বর আচ্ছা ভাবে যদি অন্য কারো দৃষ্টি থাকে, অন্য কোনো ভালো গ্রহ বসে থাকে, তার ফল পাবে। যে ভাবে যে গ্রহটা বসছে, সেই ফলটা আগে পাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুম। ম্যাডাম, হ্যাঁ। হ্যাঁ বলছি, ষষ্ঠ ভাব যেটা সেটা তো আপনার এক্ষুনি আলোচনা করছিলাম যে রিপু ভাব বা শত্রু ভাব।
হুম তো অলরেডি তো আমরা ষড়রেপু নিয়ে ডিসকাস করছিলাম হুম এবং হুম শত্রু ভাব নিয়ে আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে যদি কেতু সেই ঘরে বসে, কেতু হুম। তো আধ্যাত্মিক বাদের দিকে নিয়ে যায়, তাহলে এখানে আবার শত্রু বসে আছে, শত্রু ভাব দেখো আর কি। ব্যাপারটা হচ্ছে তাহলে ভালো করে আমি বুঝে হ্যাঁ, গেছি প্রশ্নটা। ব্যাপারটা হচ্ছে সব সময় তো আধ্যাত্মিক দেবে না, আধ্যাত্মিকতা তো সব জায়গার থেকে আসে না। তুমি একজন আধ্যাত্মিক মানুষ, তুমি ঠাকুর পুজো করতে খুব ভালোবাসো, গুছিয়ে চন্দন বেটে বেলপাতা দিয়ে তুমি নিত্য শিব পুজো বা তোমার ইষ্টকে তুমি পুজো করো। সরি, তুমি করে বলে ফেললাম। তো এই যে আধ্যাত্মিকতা বাদ, এটা কি রান্নাঘরে গিয়ে আসে? তখন তো কষিয়ে কিভাবে মটন রান্না করবো সেই চিন্তাটা থাকে, তাই না? তাহলে সেই রকম ভাবে সিক্সথ হাউস তো আধ্যাত্মিকতার ঘর নয়। ওটা কিসের ঘর? ওটা রোগ ঋণ শত্রুতার ঘর। ওখানে যখন কেতু বসবে, একদম। কেতু কিসের ভাব? ওটা যে গুপ্ত ভাব, গোপনীয়তার ঘর, মানে গোপনীয়তার প্ল্যানেট। তাহলে রোগ ঋণ শত্রুতা, এইটা আমরা তিনটে দিয়ে একদম প্রথমে বিচার করি সিক্সথ হাউস, তারপরে তার সাঙ্গপাঙ্গ অনেক আছে। তাহলে গোপন রোগ, গোপন শত্রুতা, এই সব জিনিসগুলো হবে যখন এইটস ম্যাম, হাউসে বসবে, যখন নাইনথে বসবে, যখন টুয়েলভতে বসবে, যে ঘরগুলো আধ্যাত্মিকতার সঙ্গে কানেক্টেড, তখন আধ্যাত্মিকতা হবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, বুঝতে পেরেছি। হুম হুম। আধ্যাত্মিকতা এটা থেকে বিচ্ছেদ হবে ম্যাম 8th হাউস আর 12th হাউসে বসলে? না না, আধ্যাত্মিকতাতে বিচ্ছেদ হবে না। দেখো প্রত্যেকটা ঘরে তুমি বুঝবে ওই জিনিসটাগুলো, পেঁপে দিয়ে পেঁপের ডালনাও হয়, আবার পেঁপে দিয়ে পেঁপের সেদ্ধও হয়। কিন্তু কোন সব সময় যে পেঁপে মানে পেঁপের ডালনা হবে তা না। মানে ওই যে ঘরটার যে রিলেশনশিপ গুলোকে কাট আপ করে, রিলেশনশিপ। আধ্যাত্মিকতাতে কাট আপ করতে পারে না। আধ্যাত্মিকতার মালিক আধ্যাত্মিকতার ঘরে গেছে, তাহলে কি সেটা কাট আপ হয়? সে তো সবসময় সেটাকে জাগ্রত করবে। কেতু কি করে? কেতু কাট করে কোনটাকে? তোমার জাগতিক জিনিস। একটা জিনিস মাথায় রাখবে, কেতু একটা কেটে দেয়, কেটে দিয়ে আর একটার সঙ্গে জুড়ে দেয়। কিন্তু কোনো 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 সময় কেটে ছেড়ে ছেড়ে ছাড়িয়ে দেয় না। কি কাটলো? তোমার জাগতিক সুখ কাটলো, সঙ্গে সঙ্গে জুড়িয়ে দেবে তোমাকে আধ্যাত্মিকতার সঙ্গে। ও এসে এই মায়া, রাহু হচ্ছে মায়া, আমাদের এই জগৎটা মায়ার জগৎ। কিন্তু আমরা তো এই মায়ার জগতে থাকতে আসিনি। আমাদের আত্মার একটা পারপাস ছিল, একটা কর্ম ছিল। সেই কর্মের কিছু ভুল, কিছু অন্যায়, কিছু ভালো জিনিস আমরা করেছি কি করিনি, সেটার আমাদেরকে সেই পুণ্য ভাগ হোক বা পাপ ভোগ হোক, ভাগ এই ভোগ কিংবা দুর্ভোগ, এইটার জন্য আমরা জন্মগ্রহণ করেছি। আমরা চিরন্তন এখানে থাকতে আসিনি। আত্মা তো চিরন্তন, সে তো এখানে নশ্বর এই পৃথিবীতে থাকবে না, তাকে তো রিটার্ন যেতে হবে। তো সেই কারণে কে মায়া সৃষ্টি করা যেমন করে রাহু, সে সমস্ত কিছু দিয়ে ভুল, এই আজকে আমি, আমি বলতে আমার রং রূপ সৌন্দর্য, আমার বাবা, আমার মা, আমার বর, আমার বয়ফ্রেন্ড, আমার কাজ, এই যে আমি থেকে ঘিরে রাখছে রাহু এই মায়া দিয়ে। ওই রকম ভাবে ঠিক তার উল্টো দিকে কে? কেতু। সে বোঝানোর চেষ্টা করে, বারবার করে বোঝানোর চেষ্টা করে যে এই জগতের কিচ্ছু তোমার না, বিশ্বাস করো কিচ্ছু তোমার না। তুমি ওই যে আমরা এক কমন কথাগুলো আমরা জেনেছি যে তুমি এসেছো একা, তুমি যাবেও একা, এই জগতের কেউ তোমার নয়। একটু স্বার্থে ঘা লাগুক কারোর, দেখবে কতটা ভয়াবহ হতে পারে। এই বোধটা তোমাকে কেতু বারবার করে শেখায় যে তুমি যে কারণে এসেছো পৃথিবীতে, সেই কারণে ফোকাস করো। এইটা তোমার কারণ নয় যে তুমি একজন সাধারণ মানুষ হয়ে খাবে পড়বে ঘুমাবে এবং একদিন মরবে আর তারপরে তুমি লাশ হয়ে যাবে। এইটা তো তোমার পারপাস হতে পারে না। তুমি একটা পারপাসে লাইফে এসেছো, সেই পারপাসটা খোঁজো, যে আমি কি কারণে পৃথিবীতে এসেছি, কেন এসেছি পৃথিবীতে। তো সেইটা বোঝানোর জন্য কেতু হচ্ছে এই জাগতিক। তুমি যদি এই মায়ের মধ্যেই থেকে যাও, তাহলে তো তোমার আর সেই আধ্যাত্মিকতার স্টেজে পৌঁছানোই হবে না, তুমি তো পাবেই না সেই পরম সুখটাকে। আর যে তুমি 5 দিন ধরে 6 দিন ধরে একটা জব করছো, জব করতে করতে একটা সময় আসে যে সময়টা ঘুম এবং জাগরণের মাঝখানের অবস্থা আসে, মনে হয় যেন আমি ঘুমিয়ে যাচ্ছি, কিন্তু ঘুম না এক্স্যাক্টলি। ওই সময় গিয়ে যে সুখ অনুভূতিটা হয়, সেই সুখ অনুভূতিটা কি? আরো তো পৃথিবীতে কত জাগতিক সুখ আছে, সেই সুখটার মানে সমতুল্য না। যারা মানে জব করে ওই সুখ পর্যন্ত পৌঁছতে পারে, তাদের মনে হয় এটা রিপিট হোক, রিপিট হোক, রিপিট হোক এবং না থামুক। তো সেই রকম ভাবে ওই যে সুখটা, ওই সুখটা করতে করতে তোমার এই যে আত্মিক উন্নতি, তোমার চক্রের উন্নতি, চক্রের উন্মেষ হবে এবং তুমি আস্তে আস্তে এই জাগতিক যা কিছু সব দেখতে পাবে। মানে বুঝতে পারবে যে ঠিক কতটা ফ্রড ছিল এই দুনিয়া, কতটা ভুল ভাবে আমরা নিজেদেরকে পরিচালনা করছিলাম শুধু এই মানে জাগতিক সুখ আরো চাই আরো চাই এর ইসেতে। তো সেইটার থেকে মুক্তি দেওয়ার জন্য মোক্ষের যে ঘর, আমাদের 12th হাউস, মানে যখন শুধু মৃত্যু হলেই তো মোক্ষ হয় না। মোক্ষ তো একটা আলাদা ব্যাপার। মোক্ষ পেতে গেলে তোমাকে এই সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে। মোক্ষ তো সহজ জিনিস নয়, কিন্তু তবুও যদি আত্মিক উন্নতি এতটুকুও হয় আমাদের, তাহলে আমাদের হয়তো পরবর্তী জীবন, ধরো এই জন্মটাই আমরা প্রত্যেকে প্রচন্ড স্ট্রাগল করছি, প্রত্যেকে প্রচন্ড কষ্ট পাচ্ছি, অথচ আমাদের অনেক পরিচিত মানুষ আছে যে তারা আমাদের সাপেক্ষে
মানে একেবারেই পরিশ্রম করে না, তখন তবুও আমাদের এই মানে চামড়ার চোখে আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটা কত সুখী, কত আনন্দে আছে। আর আমি এত চেষ্টা করছি, এত মানুষের জন্য ভালো ভাবছি, এত সবার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, আমার জীবনটা এত যন্ত্রণাময়। তো এই যে যন্ত্রণাময় জীবনটা আমি কেন পেয়েছি? আর ওই যে একটা মানুষ, সে কিচ্ছু করছে না, পায়ের পরে পা তুলে জীবন কাটিয়ে দিচ্ছে, সে কেন কেন পাচ্ছে? এই কেন উত্তর তো আমারই কর্ম, আমি তো আগের কাজগুলো ভালো করিনি। তো এই জন্মে আমাকে আবার সুযোগ দেওয়া হয়েছে, যদি আমি এই জন্মটাতেও কিছু ভালো করতে পারি, তাহলে এই পার্টিকুলার কষ্টগুলো হয়তো আমার পরের জন্মে আর হবে না। এবং হয়তো না, নিশ্চিত রূপে হবে না, কারণ আমাদের তো তো জন্মন্তর ম্যাম, বলুন। 12 হাউসে তাহলে রবি থাকলে কি হবে? আপনি রবি, আপনি একটু আগে বললেন যে মানে আগের জন্মে ওখান থেকে মৃত্যুর কারণ ছিল। তো এবার মোক্ষ, তো রবির যে কোনো মানে কারকত্ব হতে পারে। রবির রবি হুম। যতগুলো আমরা কারকত্ব পড়েছি, হুম, ধরুন একজন ব্যক্তি খুব দানি মানুষ, তো তার একদিন দান করতে যাওয়ার কথা ছিল, কাউকে একটা দান করবে। সাপোজ করো যে একটা কিছু সে দান করবে বলে একটা বিরাট কিছু ভেবে রেখেছে, সে দান করতে যাবে, এরকম সময় তার হার্ট অ্যাটাক হয়ে গেল। তাহলে তার মাথায় কি ছিল? দান মানে 12th হাউস। তাকে জন্মাতেও হবে ওই 12th হাউস, মানে ওই রবিতে, মানে এই যে পেয়েছি আমরা রবিটা 12th-এ, মানে তার জন্মে মৃত্যুর সময় ওই 12th হাউস তার মাথায় ছিল। এবং এই জন্মেও কিন্তু তার মানে মৃত্যু যখন হয়ে যাচ্ছে তখনও আমার মাথায় রয়েছে দান, আমি কাউকে আহারে আমি দান করতে পারলাম না, ওই যে ইয়েটা রয়ে গেল। এই জন্মেও তাকে ওই দানের জন্যই ছটপট করতে হবে, সে ছটপট করবে। কিন্তু এই দান করতে গিয়ে তাকে এমন খারাপ পরিস্থিতিতে এই মানে জন্মে পেতে হবে, তাকে এত কষ্ট পেতে হবে এই দান করতে গিয়ে, যে তারপর ওই দানের প্রতি তার যে মোহ, সেটা পুরোপুরি কেটে যাবে। বা 12th হাউস থেকে যা যা কিছু হয়, ধরো সাপোজ সাপোজ করো যে শয্যা সুখ, মানে বৈবাহিক জীবনের পরের যে শয্যা সুখ, তো সেই শয্যা সুখটা যদি মানে ধরো কোনো একজন মাতাল, সে একদম ভরপুর ড্রিঙ্ক করে একেবারে ফুলটুস, এবং তার মাথায় তখন ঐশ্বর্যের ছবি ভাসছে, এবং পিছন থেকে একটা লরি এসে মেরে দিল, তাহলে সেই শয্যা সুখ কল্পনা করতে করতে মারা গেল। 12th হাউস পরের জন্মে এসেও কিন্তু ওই শয্যা সুখই তার জীবনের একদম ওই কোথায় কোথায় পাবো, কিভাবে পাবো। কিন্তু এই শয্যা সুখ করতে গিয়ে তার জীবনে এমন রোগ ব্যাধি বাঁধবে যে তার এই মোহ মুক্তি ঘটে যাবে। বুঝলাম, বোঝাতে পারলাম? বুঝলাম। প্রত্যেকটা ম্যাম কারক, তাহলে এবার এই পার্টিকুলারলি house কোন কেন? কারণে সে যে মারা গেছিল, সে বা মৃত্যুর সময় তার এক্স্যাক্টলি কোন কারণটা মনে এসেছিল, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, সেটা কোনো দেবতা বা ঈশ্বরের কোনো স্পেশাল পাওয়ার সম্পন্ন ব্যক্তি যদি হয় তিনি বলতে পারবেন। কিন্তু পিএলআর করালে ওই যে আহ প্রত্যেকটা ভাব থেকে আমরা যে কারকত্বগুলো জানি, সেই যে কোনো একটা হতে পারে, যা কিছু আছে তার যে তো কোনো একটা হতে পারে। ঠিক আছে? তো ম্যাম ম্যাম একটা সেক্ষেত্রে, ছোট কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, বলছি যে আমাদেরকে মানে একটা ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে প্রতিদিন কি চ্যান্টিং করতে হবে সেটার ব্যাপারে একটু তাড়াতাড়ি বলে দিলে ভালো হতো, মানে আমার ওটা লক্ষ্য জীবনে। ভালো অ্যাস্ট্রোলজার চ্যান্টিং করে হওয়া যায় না। ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে আগে অ্যাস্ট্রোলজিটাকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। অ্যাস্ট্রোলজি ভালো না বাসলে এই সাবজেক্টটা মুখস্থ করে শেখা যায় না। যখন আপনি অ্যাস্ট্রোলজি ভালোবাসতে পারবেন, মানুষকে ভালোবাসতে পারবেন, আর মানুষকে ভালোবাসতে পারলে আপনি অটোমেটিক্যালি ভালো অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন। হ্যাঁ, এইবার তার মধ্যে একটা কথা হচ্ছে কি, যে যখন আপনি চাইছেন যে আমি একটু আত্মিক উন্নতি কিভাবে করব, আপনার দীক্ষা হয়ে গেছে? না ম্যাম, আমার দীক্ষা হয়নি। আমার মানে খোঁজে আছি, যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার যেন একদম ভালো গুরু হয়। বেশ, তাহলে যতদিন দীক্ষা না হচ্ছে, তাহলে আপনি যখনই বিপদে পড়েন, বিপদে পড়ে যে দেবতার বা যে ভগবানের নাম আপনার মনে আসে, মহাদেবের কথা মনে আসে। ব্যাস, মহাদেব আপনার তাহলে আপাতত ইষ্ট। জপ করতে পারি, তাহলে আমি একবার করে জপ করি। হ্যাঁ, তাহলে আপনি শুধু নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, এই ওম কথাটা বলবেন না, শুধু নমঃ শিবায়, যেহেতু আপনার এখনো দীক্ষা হয়নি, তাই শুধু নমঃ শিবায় এইটা জপ করুন, আর কিচ্ছু মৃত্যুঞ্জয় না। করতে পারি, হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় জপ করি। হ্যাঁ করবেন, কিন্তু দীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করুন, ওটা আগে প্রয়োজনীয়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আলোচনা থেকে একদম বেরিয়ে যাব, আমরা যে ক্লাসে ঢুকে যাই। অনেক আলোচনা হয়েছে এবং আশা করি আপনারা উত্তর পেয়েছেন সকলে। আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নক্ষত্র। ঝটপট করে এরকম একটা ছক এঁকে নিন।
সবার 4 টাকা হয়েছে এরকম ছক। তিনটে এরকম বড় বড় আঁকলেই হবে, এতটা চারটে আঁকতে হবে না আমার। এরকম আঁকা আছে। তো নক্ষত্র, নক্ষত্র কথার অর্থ হচ্ছে তারাদের মানচিত্র। নক্ষ কথার অর্থ হচ্ছে তারা, আর নক্ষত্র কথার অর্থ হচ্ছে তারাদের মানচিত্র। এই জ্যোতিষ শাস্ত্রে আমরা পেয়েছি মূলত 28টি নক্ষত্র। কটা? 28টি নক্ষত্র। কিন্তু 28টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র অর্থাৎ অভিজিৎ নক্ষত্রকে তার সময়কাল খুব কম থাকে বলে তাকে বিচারের সময় ধরা হয় না। বাকি 27টি নক্ষত্র আমাদের বিচারের কাজে লাগে। হুম, তাহলে আমরা কি পেলাম? মোট হচ্ছে 28টি নক্ষত্র, তার মধ্যে আমরা 27টি নক্ষত্র নিয়ে কাজ করব। এই 27টি নক্ষত্রের আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাম এবং তার অধিপতি গ্রহ। প্রত্যেকটি নক্ষত্রের আবার অধিপতি গ্রহ আছে। তো এই রকম ভাবে তাদের আবার নাম্বারিংও থাকে। তো আমরা প্রথমে এরকম 1 2 3 4 5 6 7 8 9 এরকম এই নাম্বারটা একটু লিখে নেব। এবার প্রথমে আমরা একটু লিখে নিই নক্ষত্রের নামগুলো। এই 1 নম্বর ঘরে প্রথম নক্ষত্র, এই নাম্বারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি সেটা একটু পরে বোঝাচ্ছি। নাম্বারটা যেন গুলিয়ে যায় না, নাম্বারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। 1 নম্বর নক্ষত্র হচ্ছে অশ্বিনী। অশ্বিনী নক্ষত্র 1 নম্বরে। 2 নম্বর নক্ষত্র ভরণী। অশ্বিনী তারপরে ভরণী। 3 নম্বরে চলে যান কৃত্তিকা। অশ্বিনী ভরণী কৃত্তিকা। 4 নম্বরে রোহিণী। তাহলে অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী। পাঁচ এটার নম্বরে কি চলে যান। সিকোয়েন্স আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সিকোয়েন্স আছে। এই রকম ভাবেই লিখবেন। এটা কিন্তু একটা ম্যাথ, গুলিয়ে গেলে কিন্তু পুরোটাই গুলিয়ে যাবে। খুব ভালো করে নোট নোট করবেন এবং এই নোটটা আমাকে গ্রুপেও শেয়ার করবেন, আমি একটু দেখে দেবো। বা যারটা বলবো কারেক্ট পারফেক্ট আছে ওরটার সঙ্গে একটু মিলিয়ে দেবেন। অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী, তারপরে চলে যান মৃগশিরা। মৃগশিরা বা মৃগশীর্ষা। মৃগশিরা। এরপর হচ্ছে আর্দ্রা। আর্দ্রা। দয়রে রফালা আকার, আদ্রা নয় আর্দ্রা। পুনর্বসু। আট নম্বরে চলে যান পুষ্যা। নম্বরে চলে যান অশ্লেষা। অশ্লেষা। তারপরে আবার চলে যান এই একের ঘরটায় উপরে, এখানটায় লিখুন 11। 11 নম্বর নক্ষত্রের নাম লিখুন। 10 নেই? সরি সরি সরি, হ্যাঁ 10 নম্বর ঘর, 11 না 10।
10। 10-এ লিখুন মঘা। তারপরে চলে যান, 11 লিখুন এখানে। পূর্ব ফাল্গুনী। তারপরে 12 লিখুন উত্তর ফাল্গুনী। তেরোয় চলে যান, হস্তা। চোদ্দ, চিত্রা। পনেরো লিখুন স্বাতী। ষোলোয় লিখুন বিশাখা। সতেরোয় লিখুন অনুরাধা। আঠেরোয় লিখুন জ্যেষ্ঠা। মূলা। তারপরে চলে আসুন পুরীতে, লিখুন পূর্বাষাঢ়া। উত্তরাষাঢ়া 21। শ্রবণা। 23 নম্বরে ধনিষ্ঠা। শতভিসা। পঁচিশে লিখুন পূর্ব ভাদ্রপদ। ছাব্বিশে উত্তর ভাদ্রপদ।
27-এ রেবতী। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই হচ্ছে 27টা নক্ষত্র। এবার 28তম নক্ষত্র, তার নাম্বার হচ্ছে 20 নম্বর। 28তম নক্ষত্র নাম্বার হচ্ছে 20, অর্থাৎ এই ঘরটাতেই লিখে রাখো, এই পূর্বষাঢ়ার ঘরটাতেই লিখে রাখো অভিজিৎ। মানে নাম্বারিংটা তাও এখানটা লিখতে হবে না, সরি, তোমরা পাশেই লেখো, একটা অন্য কোথাও লেখো, একটু বেশি লিখতে হবে। লেখো হচ্ছে 20 নম্বর নক্ষত্র, লেখো অভিজিৎ। এবং এর হচ্ছে উত্তরসারা নক্ষত্র, উত্তরসারা নক্ষত্রের আহ শেষ চরণ আর শ্রবণার প্রথম চরণ। উত্তরসারা নক্ষত্রের শেষ চরণ এবং শ্রবণার প্রথম চরণ, এটাকে ধরা হয় অভিজিৎ নক্ষত্র। কিভাবে লিখবো ম্যাম, আরেকবার রিপিট বাংলাতেই করবেন? লেখো, বাংলাতেই লেখো। 20 নম্বরটা দাও, 20 নম্বর দিয়ে লেখো যে অভিজিৎ, এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ চরণ এবং শ্রবণা নক্ষত্রের প্রথম চরণকে অভিজিৎ নক্ষত্র হিসাবে অভিহিত করা হয়। এর বিচারের জন্য খুব সূক্ষ্ম, এর বিচার খুব মানে খুব একটা অভিজিৎকে লাগে না। এই পর্যন্ত ছক সবার হয়ে গেছে, ক্লিয়ার লেখা? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু এটাই কি অভিজিৎ মুহূর্ত বলা হয়? এইটাই অভিজিৎ মুহূর্ত, এক্স্যাক্টলি। এবার চলে আসি আমরা এর অধিপতি গ্রহগুলোকে জানার জন্য। দেখো, 1-এর ঘরে লিখেছি আমি অশ্বিনী, মঘা এবং মূলা। অশ্বিনী, মঘা, মূলা, এই 3টে নক্ষত্রই হচ্ছে কেতুর আন্ডারে, বা এই 3টে নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু। অশ্বিনী, মঘা, মূলা। তারপরে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বষাঢ়া, এই 3টে চলে যাচ্ছে শুক্রের আন্ডারে। তারপরে দেখো, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এই 3টে চলে যাচ্ছে রবির আন্ডারে। চার ম্যাম, নম্বর, বলো। না না না, ঠিক আছে ঠিক আছে। 4 নম্বর ঘরে চলে যাব, রোহিণী, হস্তা এবং শ্রবণা, এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। ঠিক আছে। তারপরে চলে যাব মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এর অধিপতি গ্রহ মঙ্গল। পরে চলে আসো, দেখো সবাই, আর্দ্রা, স্বাতী, শতভিষা, আদ্রা, স্বাতী, শতভিষা, এগুলোর অধিপতি গ্রহ হচ্ছে রাহু। তারপরে চলে আসি পুনর্বসুতে। পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, অধিপতি গ্রহ বৃহস্পতি। তারপরে চলে যাব আমরা, নিচে আসব, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, অধিপতি গ্রহ শনি মহারাজ। পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। তারপরে চলে আসব
অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এটা তোমরা বলো তো কোন গ্রহ হবে, কার ম্যাডাম নক্ষত্র? বুধ। বুধ ম্যাম। বুধ হ্যাঁ, ম্যাম। বুধ। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, বুধ। এবার কথা হচ্ছে কেতু কোথায় চলে গেল? কেতু উড়ে গেল কি করে? এখানে ছিল যে। কথা হচ্ছে শনি মহারাজ চলে গেলেই সব, আচ্ছা এই ওইটা কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে, বুঝেছো? উপর নিচে হয়ে গেছে, তোমরা যেভাবে লিখেছো সেভাবেই লিখো। কোনো একটা কিছুতে একটু ওর কলামটা উঠে গেছে। কৃত্তিকার এই ঘরে চলে গেছে চন্দ্র, এটা নয় কিন্তু, ঠিক আছে? আগে আমি যেরকম বলেছি সেরকমই হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। শনি মহারাজ, এবার তারপরে হচ্ছে আমরা লিখে নেব এই ঘরটাতে বুধ। কথা হচ্ছে আমাদের এই 27খানা নক্ষত্রের নাম জলের মতো মুখস্থ রাখতে হবে। এই বিচারটা অ্যাকচুয়ালি কি নক্ষত্র নাম দিয়ে হয়? এই নক্ষত্রের নাম দিয়ে বিচার আমাদের করতে হবে না, তাহলে আমাদের কি মানে এই যে নক্ষত্র, আমরা কোনো একটা চার্ট, এখন না এগুলো সব মাথার উপর দিয়ে যাবে, যারা নতুন আছো তাদের মনে হবে ওরে বাপরে বাপ এ কি কঠিন, এ মনে রাখবো কি করে 27টা নক্ষত্রের নাম। আমরা যখন পড়েছিলাম এক্স্যাক্টলি তাই হয়েছিল। আমি সারাদিন সকাল মানে যতদিন আমি এর ওই রুলসটা শিখিনি প্রথম প্রথম, তখন সারাদিন হাঁটতাম আর অশ্বিনী ভরণী কৃতিকারণী, অশ্বিনী ভরণী কৃতিকারণী এই করতে থাকতাম। এক্স্যাক্টলি অতটা কঠিন নয়, আমি শিখিয়ে দেবো নতুন সহজ পন্থা যাতে মনে থাকে। তো সেটা আমরা কিভাবে শিখবো, যখন আমরা চার্ট অ্যানালাইসিস করব তখন যারা অলরেডি যাদের কাছে অ্যাপ আছে, অ্যাপে দেখো হয়তো, বা যারা একদম প্রথম তারা জানো না, তাদের ক্ষেত্রে হচ্ছে জানতে হবে যে ওইখানে যদি নামও থাকে, আমাদের ওই নক্ষত্রের নামটা দিয়ে মূলত দরকার হয় না। এই যে উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি কে আছে? রবি। ওই রবি, সে ওই পার্টিকুলার চার্টে কোন ভাবের মানে মালিক, সেই ফলটা দেবে হচ্ছে এই নক্ষত্রটা। এটা হচ্ছে ছোট্ট কথার একটা আহ উদাহরণ যে এই নক্ষত্রগুলো কিভাবে দেখবো। কোনো গ্রহ যখন কোনো নক্ষত্রে গিয়ে বসছে, সাপোজ করো যে এখানে একটা উত্তরাষাঢ়া নক্ষত্রে শুক্র গিয়ে বসেছে, তাহলে এই শুক্র গিয়ে বসেছে, শুক্র কিরকম ভাবে ফল দেবে? শুক্র ফল দেবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মতন করে। এবার উত্তরাষাঢ়া নক্ষত্র সে আবার কার আন্ডারে? সে আছে রবির আন্ডারে। এবার এই রবি ওই চার্টে কোন ভাবের মালিক, সেইটা হচ্ছে দুজনের মধ্যে, রবি এবং ওই শুক্রের মধ্যে কানেকশনটা হবে। তো এবার আমি কি করে মনে রাখবো, মানে এই যে এত গন্ডগোল, এতখানি নাম, 27টা 28টা নাম আমার পক্ষে কিভাবে মনে রাখা সম্ভব, সেটাই আমি আজকে শিখিয়ে দেবো ছোট করে। সেটা হচ্ছে দেখো, এক, এই যে অশ্বিনী, তার আগে আছে 1 নম্বর। মঘার আগে আছে কত? 1 আর 0, 1 নম্বর। মূলার আগে কাছে কত আছে? 19। 19কে যোগ করলে 9, 9-এর একে 10 পাচ্ছি। 10 মানে হচ্ছে সেই 1 নম্বর। তাহলে গোটা 1 নম্বরের যতগুলো নক্ষত্র আছে, সেই 1 নম্বরের নক্ষত্রগুলো যাবে হচ্ছে কেতুর আন্ডারে। এক, তাহলে আমাকে মনে রাখতে হবে শুধু হচ্ছে এই নাম্বারটুকু, 10, 9, 1। অশ্বিনী 1, মঘা 10, মূলা হচ্ছে 19। প্রথম প্রথম একটু সমস্যা হবে আমি জানি, কিন্তু কিছুদিন পরে সব সহজ হয়ে যাবে। তাহলে 1, 10, 19 এই নাম্বারটা মনে রাখলেই জানতে পারবো। এখানে চার্টের মধ্যে নাম্বারিং করা থাকবে 19, 20 এরকম ভাবে নক্ষত্র নাম্বারিং করা থাকবে, বা আমরা যখন চার্ট নিজেরা ড্র করব তখনও আমরা নক্ষত্রের নাম 19, 20, 10, 12 এরকমই লিখবো। তো এইটা হচ্ছে কেতুর নক্ষত্র। আবার 2-এ চলে আসো, দেখো 2-এ পেয়েছি আমরা বরণী নক্ষত্রকে। 1 আর যদি যোগ করি, যেটা প্রবাল জিজ্ঞেস করছিলেন যে কোনো টেবিল আছে কিনা, 1 আর যদি যোগ করি 2 পাচ্ছি, আর এখানে 20 পাচ্ছি। তাহলে 2 টেবিলের যারা যারা গ্রহ আছে, যারা যারা নক্ষত্র আছে, তারা সবাই চলে যাচ্ছে শুক্রের আন্ডারে। সিমিলার 3, অ্যাস্ট্রোলজির পিরিয়ডিক টেবিল হয়ে গেল ম্যাম। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। 3 নম্বর দেখুন, সেই সঙ্গে নিউমারোলজিও হয়ে গেল এখানে। হ্যাঁ হ্যাঁ 3-এ দেখুন না, অ্যাকচুয়ালি কিন্তু এই 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 যে নাম্বারটা আমরা পাচ্ছি, আবার এই দেখুন আমি জিনিসটা বুঝাচ্ছি আপনাদেরকে। আমরা যেমন চন্দ্রের ক্ষেত্রে নিউমারোলজিতে আমরা চন্দ্রের নাম্বার পাই কিন্তু 2, হুম, রবির নাম্বার পাই হুম আমরা 1, মঙ্গলের হুম আমরা হুম। এরকম পাই তো। কিন্তু দেখুন এখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ। নাম্বারটা পাচ্ছি না, এখানে কিন্তু নাম্বারটা না গন্ডগোল। এখানে দেখুন না। রবি পেয়েছে 3,
তিন কিন্তু আমরা নিউমারোলজিতে বৃহস্পতি পেয়ে থাকি, সেখানে এখানে রবি হুম তিন হুম। পেয়েছে। আবার চন্দ্র এখানে না পেয়েছে চার, রাহুর নাম্বারটা পেয়েছে। আবার এখানে না, মঙ্গল আমি যেটা পাঁচ বললাম, পেয়েছে। আমি যেটা বলছি মানে যোগ করে সেই মানে হ্যাঁ, মূল নাম্বারটাতে সিস্টেমটা আসছে। আর কি যেটা চলে আসছে, যে তিনের দেখুন তিনের ঘরে যতগুলো তিন নম্বরের নক্ষত্র আছে, মানে দুইয়ের একে তিন, 12, শুধু তিন, তারা সবাই চলে আসছে রবি নক্ষত্র। তাহলে আমাকে এই টেবিলটা প্রথমে আগে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতেই হবে, যে এই যে 1 2 3 4 5 6 7 8 9 কোনটা কার, কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি এবং বুধ। এই যে টেবিলটা, এটা যদি আমরা এইটুকু যদি আমরা মুখস্থ করতে পারি যে কি কোনটা কার নাম্বার, আর এই কোন নাম্বারে কোন নক্ষত্র, নামগুলো আপনাদেরকে একটু পড়তে হবে, মুখস্থ করতে হবে, তার জন্য একটু কয়েকদিন, কয়েক মাস, এত সহজ নয়। নক্ষত্র কিন্তু খুব মানে গুলোনো জিনিস। আহ এটা রপ্ত করতে বেশ একটু পরিশ্রম করতেই হবে, কিছু করার নেই। এই যে টেবিলটা মনে রাখা, মানে এমন যদি হতো যে কোনো 27টা নাম আমি এলেবেলে করে মুখস্থ করলে দিলেই হোক, যদি কোনো চাপ না থাকতো, তাহলে আমি 1 নম্বরের জায়গায় 10 নম্বর বলতাম, 12 নম্বর বলতাম, চাপ নেই। কিন্তু তা তো করা যাবে না, আমাকে এই টেবিল ওয়াইজ নামগুলো মনে রাখতে হবে। তো সেই জন্য কিন্তু এই যে টেবিলটা, এই যে যেমন দেখুন মঙ্গল 5 পেয়েছে, তাহলে 5 নম্বর নক্ষত্র হচ্ছে মৃগশিরা, 14 নম্বর নক্ষত্র চিত্রা। আবার দেখুন 2 আর 3 5 যোগ 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 করলে আমি পাচ্ছি ধনিষ্ঠা। এই যে পাঁচের টেবিলটা। আবার চলে যান 7, 7 আমরা পেয়েছি কেতু, আগে পেয়েছি আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে যে আগের নাম্বারটা পেয়েছিলাম আমরা কেতু 7 নম্বর, কিন্তু এখানে নক্ষত্রের নাম্বারে কেতু দেখুন এই 7 নম্বরটা চলে গেছে বৃহস্পতির আন্ডারে। 7-এর বৃহস্পতি পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, এই তিনটে যে নাম্বার পাচ্ছি, অর্থাৎ আমি আগে দেখবো যে নাম্বারটা কি আছে। 25তম নক্ষত্র মানে হচ্ছে 5 আর 2 7 মানে বৃহস্পতি। তেমনি করে যখনই 7 আর 1 17 নম্বর নক্ষত্র মানে 8, 8 মানে শনি মহারাজ। তেমনি 18 নম্বর 9 19 চলে গেল হচ্ছে ম্যাম বুধের। এখানে চার্টে কি ব্যাপারটা এরকম ভাবে হয় যে চার্টে মানে দেখুন, চার্টে হচ্ছে আপনি দুই রকম পড়াটা পাবেন। এক নাম্বারে আসবে, ঠিক আছে, নাম মানে এই গ্রহের সাথে নাম সব, নাম্বারটাতে দেওয়া থাকবে এরকম? এই নাম্বারটা দেওয়া থাকবে, এই যে শুধু এই নাম্বারটা, এত নম্বর নক্ষত্র। আর একটা আসবে মানে আপনাকে এটা ডিগ্রি, কার সাথে দেওয়া থাকবে, মানে গ্রহের সাথে থাকবে না কিভাবে থাকবে? গ্রহের চার্টে থাকবে। প্রত্যেকটাই আচ্ছা। যখন যখন আপনি একটা লগ্ন চার্ট বানাচ্ছেন, সেই লগ্ন হুম। চার্টে আপনাকে দু তিনটে জিনিস ড্র, আপনি নিজে যখন হাতে লিখবেন প্রত্যেকটা চার্ট, আপনি তো ধরুন একটা অ্যাপ থেকে আপনি পড়ে নিলেন, একটা অ্যাপ থেকে আপনি দেখে নিলেন, কিন্তু ওটাকে তো আপনার কাস্টমারকে দিতে হবে। হাতে করে যদি আপনি লেখেন বা পিডিএফ বানান, যেটাই করুন না কেন, ধরুন আপনি প্রথম প্রথম হাতে করে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার প্র্যাকটিসটা ভালো হবে। তাহলে ওটাই আমাদেরকে প্রথমে চার্টটা লিখতে হবে, লগ্ন সাপেক্ষে গ্রহগুলো কোথায় বসে আছে, গ্রহর পরে দেখতে হবে নক্ষত্র, এই গ্রহ কোন নক্ষত্র পেয়েছে। সেই নক্ষত্র আমরা, মানে ধরুন এই যে একটা চার্ট যদি আমি এখানে এরকম ড্র করি, এই যে চার্টটা হলো, সেই চার্টে আমি ধরে নিলাম এটা এই যে ফার্স্ট হাউস, সাপোজ করো এটা হচ্ছে সেকেন্ড হাউস। তো সেকেন্ড হাউসে আমি দেখছি শুক্র বসে আছে, শুক্রর পাশে এখানে ছোট্ট করে লেখা আছে 13। 13 মানে কি, 3 আর 1 4, 4 নম্বর নক্ষত্র কার চলে গেল, চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের। তাহলে এবার চন্দ্র ওই চারটায় লগ্ন সাপেক্ষে কোন ভাবকে রুল করছে, সেই ভাবের সঙ্গে এই শুক্রের সম্পর্ক তৈরি হলো। ওটা একটু আরেকটু পরে গিয়ে বুঝবো, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, সেই রকম ভাবে প্রেডিকশনটা হবে যে এই শুক্রটা কিরম ফল দেবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে, এই যে নখানা নাম্বার, কার কোনটা নাম্বার, এইটুকু আমাকে মুখস্থ করতে হবে। আর যে আহ, নক্ষত্রগুলো আমরা নাম পেলাম, সেই নামের নাম্বারটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। এটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, এটা এড়িয়ে গেলে কিন্তু এড়িয়েই যেতে হবে। ঠিক আছে, এইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ম্যাম আছে। বলো বলো। মানে লগ্ন চার্টে প্রত্যেকটা প্ল্যানেটেরই একটা করে নক্ষত্র থাকবে, তাই তো? একদম একদম, প্রত্যেকটা প্ল্যানেটই একটা করে নক্ষত্রকে কানেক্ট করে, সেই নক্ষত্র আবার আরেকটা গ্রহকে কানেক্ট করলো, এই যে এখানে পেলাম। মানে দুটোকে মিলিয়ে আমাদের প্রেডিকশনটা করতে দুটো, হবে, নক্ষত্র আর একদম প্ল্যানেট। একদম, সেই এই যে একটা আরেকটা প্ল্যানেটকে পেলো, এই প্ল্যানেট আবার আরেকটা ভাবকে পাবে। তাহলে কি পেলাম, ওই পার্টিকুলার ভাব, একটা ভাবে কোনো একটা গ্রহ এসে বসেছে। সাপোজ করো মেষ লগ্ন, কল্পনা করো মেষ লগ্নের চার্ট মানে কালপুরুষের চার্ট। কালপুরুষের চার্টের 1 নম্বর ঘর মানে একদম উপরের দিকটার যে ঘরটা, সেই ঘরেতে মঙ্গল এসে বসে আছে। হুম, তাহলে আমি কি পেলাম, মঙ্গল পেয়েছি মেষ লগ্নের চার্টে। তাহলে মঙ্গল ওই ঘরের কি কি ঘরের মালিক হচ্ছে, 1 নম্বর ঘর আর 8 নম্বর ঘরের মালিক
তাহলে 1 নম্বর আর 8 নম্বর ঘরের মালিক এসে কোথায় বসেছে? লগ্নে বসেছে, মানে 1 নম্বর ঘরেই বসেছে। এবার ধরো ওই 1 নম্বর ঘরে গিয়ে আমি পাচ্ছি হচ্ছে মঙ্গল গিয়ে বসেছে হচ্ছে 8 নম্বর নক্ষত্রে। আর 8 নম্বর নক্ষত্র কার? কি রাহু। বেরোবে এখানে? শনি ও না, মহারাজ। সরি, শনি মহারাজ। শনি মহারাজ কি শনি পেয়েছে? মহারাজ এবার এই শনি মহারাজ এবার মেষ লগ্নের কত আর কত ঘরের মালিক? 10 নম্বর আর 11 নম্বর। তাহলে আমার লগ্নপতি এবং অষ্টমপতি কার সঙ্গে কানেক্ট করেছে? 10 আর 11। দশ আবার এগারো লাভ তাহলে হবে তাহলে সাথে, সে ফলটা কি দেবে? কর্ম আর 8 লাভ। 10 11। বোঝা গেল? ম্যাম আরেকবার বলুন, কিসের ফল দেবে? 1 8 10 11। এইগুলো এখন একটু বুঝবে না, এখনই একদম ছোট তো আমরা পড়াশোনায়, এগুলো না বললে এখন মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, তবে হ্যাঁ শুনতে 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 ঠিক কানেক্ট করতে পারবে। এগুলো হচ্ছে এখন একটু শুধু আমরা এই বেসিক পার্টে রয়েছি। এগুলো গ্রামার গুলো আমরা শিখে নেবো, তারপরে যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আমরা ওইসব প্রেডিকশন, এখন 1 8 9 ম্যাম কি যে বলে মাথার উপর দিয়ে চলে যায়, কিচ্ছু বুঝি না, অত চাপ নিয়ে এখন দরকার নেই, কোনো দরকার নেই, আমরা রিল্যাক্সে আনন্দে পড়াশোনাটা করব। এই নক্ষত্র চার্ট এইটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে, জলের মতন এবং জলের মতন, মানে এখানে কিন্তু ফাঁকিবাজির কোনো জায়গা নেই। হ্যাঁ, এই ফাঁকিবাজি মারলে কিন্তু জীবনটা ফাঁকিতে চলে যাবে, এখানে কিন্তু আর কোনো টুকলির জায়গা নেই। যাই হোক, এটা পড়ছি, এরপরে আমরা একটু জেনে নেই এই নক্ষত্রগুলোর আবার একজন করে দেবতা আছে, সেই দেবতাগুলোর নাম লিখবো প্রথমে। তাহলে কি পেলাম? কিন্তু ম্যাম এখানে আর জায়গা হচ্ছে না, তাহলে না তো, পেছনে সাইডে লিখে নিন, সাইডে এই যে আমি 4 নম্বর একটা কোড একদম। লিখেছি, আচ্ছা আচ্ছা, নিচে নিচে এই যে লিখি এইখানটা তাহলে। লিখুন, এইখানটা পাশটা এরকম পাশে গিয়ে লিখবেন। আর যদি তাও না, না আমার হয়, আমার আর জায়গা নেই। আরে জায়গা নেই, আমার একটা নিচে আচ্ছা, লাইন আছে, সেখানে লিখে দিই। যেভাবে হোক আপনি বুঝতে পারলে হলো। আরে সিরিয়াল নাম্বার দিয়ে লিখে নিন না। সিরিয়াল নাম্বার দিয়ে লিখে নিন, যেভাবে বুঝবেন আপনি পরে আবার এটাকে ফ্রেশ করে নেবেন, ঠিক আছে? এখন যাই হোক বোঝার জন্য লিখুন। অশ্বিনী নক্ষত্রের দেবতা হচ্ছেন দেব বৈদ্য। বৈদ্য নাম শুনেছি না আমরা, বৈদ্যরাজ, বৈদ্য, সেই বৈদ্য। ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছে যম। কৃত্তিকার দেবতা অগ্নি। ছোট করে লিখে নিন, একটা করে নক্ষত্র লিখুন, নক্ষত্রের পাশে একটু অ্যারো দিয়ে তার আহ, দেবতার নাম লিখে নিন যাদের খাতার সমস্যা হচ্ছে। রোহিণী নক্ষত্র ব্রহ্মা। মৃগশিরা নক্ষত্র চন্দ্র। চন্দ্র ম্যাম অধিপতি গ্রহ আর দেবতা দুটোতেই আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃগশিরা কিন্তু বলেছি, মঙ্গল হচ্ছে অধিপতি গ্রহ। ঠিক আছে, তারপরে চলে যান হচ্ছে হ্যাঁ। আর্দ্রা নক্ষত্র, শিব। পুনর্বসুতে লিখুন অদিতি। তারপর পুষ্যা, পুষ্যা হচ্ছে বৃহস্পতি। ম্যাম আরেকবার বলুন। কোনটা? ওটা বলবো? পুষ পুষা। বৃহস্পতি।
উষার পরে অশ্লেষা চলে যাব, অশ্লেষা 9 নম্বর নক্ষত্র, অশ্লেষা। সর্প, সাপ, সর্প। ম্যাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলছি এখানে আপনি যে মানে কি বলে এটাকে অধিপতি গ্রহ আর দেবতার যে ইয়েটা আছে না, এখানে দুজনের রোলটা কি, মানে দেবতার রোলটা কি হচ্ছে এখানে? দেবতা, আসলে দেবতা আমাদের প্রেডিকশনের সময় সেরকম ভাবে সরাসরি কাজে লাগে না। হুম তারপরেও দেবতা অনুযায়ী দেবতার যে একটা ক্যারেক্টার আছে, আপনারা সকলেই জানেন, হুম এই সমস্ত সব দেবতাকে আপনি চেনেন। আপনি মনে করেন চিনলেন হচ্ছে মহাদেব শিবের নাম পেয়েছেন, আপনি শিবকে চেনেন। এই হুম। শিবের যে কারকত্ব, মানে কারকত্ব তো শিবের হয় না, শিবের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যর ফলস্বরূপ কিছু বৈশিষ্ট্য আমরা যখন নক্ষত্রের কারকত্বগুলো পড়বো, তখন প্রত্যেকটা নক্ষত্রের যে কারকত্ব আছে, সেই কারকত্বের সঙ্গে ওই যে দেবতা, তাদের হচ্ছে সরাসরি ভাবে একটা সংযোগ থাকে। হুম কিছু মানে দুজনেরই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা সেম, বা কিছু কিছু ক্ষেত্রে আবার ঠিক। আলাদাও হয়। মানে তাদের যে প্রভাবটা এই নক্ষত্রের উপর থাকবে, কিন্তু সরাসরি ভাবে আমরা যখন নক্ষত্রের প্রেডিকশন করি, প্রেডিকশনে না পুরোপুরি ভাবে একদম ডিরেক্টলি যে ওই দেবতার সঙ্গে কানেকশন থাকে তা কিন্তু নয়, কিন্তু তথাপি থাকে। যখন আপনারা যখন প্রত্যেকটা নক্ষত্রের আলাদা আলাদা অর্থগুলো জেনে যাবেন, যে এই নক্ষত্র মানে হচ্ছে এই এই জিনিস, তখন দেখতে পাবেন যে এই নক্ষত্রের সঙ্গে ওই দেবতার বা ওই দেবতার প্রভাব এই নক্ষত্রের উপরে আছে। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা ব্যাপারও আছে, আপনার এখানে যেরকম একটা 5 নম্বরে আপনার মঙ্গল আর চন্দ্র, যদি কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এর ব্যাপারটা দেখি, তো সেখানে মঙ্গল চন্দ্র আপনার চলুন কনস্ট্রাকটিভ সিরিজে যায়। কিন্তু আবার 8 নম্বর, নয়, কিন্তু এখানে opposite। শনি বৃহস্পতি দুটো ডিফারেন্ট ইয়েতে যাচ্ছে। না না না, এই ওই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এক্ষেত্রে আসবে না, এখানে দেবতা আর গ্রহ কিন্তু দুটো আলাদা গুলি ফেললে হবে না। হ্যাঁ, এই যে গ্রহ প্ল্যানেট হিসাবে আমরা যে একটা ক্যারেক্টারটা পাচ্ছি, গ্রহ বা প্ল্যানেট, তাদের একটা আলাদা ডেফিনেশন। আর এই যে আমরা এখন দেবতা হিসাবে যাদের পাচ্ছি, তাদের কিন্তু আলাদা ডেফিনেশন। এই মাইথোলজিটা কিন্তু খুব গোলমেলে। ঠিক আছে? তো গ্রহ আর এখানে কার প্রভাবটা বেশি থাকবে? এখানে প্রভাব দেবতার থাকবে প্রভাব বেশি না গ্রহের। এখানে প্রভাব গ্রহের থাকবে প্রভাব বেশি থাকবে? একদম। চার্টে যখন আপনি প্রেডিকশন করবেন তখন গ্রহের প্রভাব বেশি থাকবে, কিন্তু ঠিক। তারপরে যখন আপনি নক্ষত্রগুলোর আহ নক্ষত্রগুলোকে ভাঙতে শিখবেন, তখন তার সঙ্গে তার দেবতার লিঙ্ক খুঁজে পাবেন। এই আর কি ব্যাপার। প্রেডিকশনে আমাদের দেবতা লাগবে না, প্রেডিকশনে আমাদের শুধু গ্রহ লাগবে। কোন অব্দি ছিলাম? ম্যাম বাকি ম্যাম বাকি দেবতাগুলো বুঝলাম ম্যাম, সর্পটা মানে দেবতার নামটা কি? দেবতা সর্প, হ্যাঁ নাগ দেবতা, সাপ, সাপ। হ্যাঁ ম্যাম, ওটা বুঝতে পেরেছি, মানে নাগ দেবতা মানে, মানে ওই অনেক তো নাগ আছে, মানে দেবতা হিসেবে কোন নাগকে ধরা বাসুকি। হয়? এক বাসুকি। নাগদের যে দেবতা তিনি, নাগ অনেক তো প্রচুর নাগ তো আছে, কিন্তু নাগ শ্রেষ্ঠ যে সর্প, সেই। নাগ দেবতা বলতে যাকে বোঝায়, নাগ সমস্ত নাগ দেবতা নয়, নাগ দেবতা বলতে যিনি তিনি। এবার ওই ম্যাম বাসুকি না? মনসা। মনসা নয়। কোবরা না, না বাসুকি কি হবে তো কোবরা? বোধহয়। না, এটা আরে এখানে না শুধু না। সর্পই লিখুন, বাসুকি, অনন্তনাগ, এদের প্রচুর ভাগ আছে। ওরকম লিখতে হবে না, শুধু সর্প লিখুন, সর্পটুকুই লিখুন, আর কিচ্ছু লিখতে হবে না। মনসা নয়, মনসা আলাদা উপাখ্যান। তারপরে কোন অব্দি গেলাম আমরা? মঘা, মঘা, এবার লিখবো মঘা। মঘায় লিখুন পিতৃগণ, পিতৃগণ। আপনার পিতৃগণ হচ্ছে আপনার ম্যাম পূর্বপুরুষ। বুঝতে পারলাম না কি বললেন, মগাতে কি পিতৃগণ, হয়েছে? পিতৃ, পিতৃ, পিতৃ বলে এটা না কি যে পিতৃতর্পণ হচ্ছে, হুম ওই যে পিতৃগণ। পিতৃদোষ থাকে চার্টে, বলে না। হুম। মানে আপনার যে পূর্বপুরুষ, তারা হচ্ছে আপনার পিতৃগণ। আপনাদের প্রত্যেকেরই আহ জীবনে আপনার যে পূর্বপুরুষরা আছেন, তাদের ব্লেসিং থাকে। হুম আপনি এটাকে খানিকটা বলতে পারেন, এই যে এঞ্জেল থেরাপির নাম শুনেছেন, যে সেটা যদিও বৈদিক জ্যোতিষের পার্ট নয়, তবে তারা যেটা বলে সেই রকম ভাবে খানিকটা আর কি, পিতৃপুরুষকে আমরা ওরকম এঞ্জেল ভাবতে পারি, কিন্তু এঞ্জেল নয়। এঞ্জেল থেরাপিটা, এঞ্জেল চ্যাপ্টারটা বা এঞ্জেল সাবজেক্টটা পুরোটাই আলাদা। কিন্তু পিতৃপুরুষগণ আমাদের যারা কিনা
পূর্বপুরুষ ছিলেন আমাদের নিজেদের প্রত্যেকের জীবনের, তারা যারা স্বর্গগত হয়েছেন তাদের একটা ব্লেসিং আমাদের জীবনে সবসময় থাকে, তা দেখতে পাওয়া যায়। মানে আহ অনেক সময় আপনি ফিল করবেন যে একটা বড়সড় বিপদ আপনার জীবনে হচ্ছিল, আপনি একটুর জন্য বেঁচে গেলেন। কে বা যেন কেউ একটা আপনাকে কানে কানে কিছু বলে গেল, বা মনের ভেতর থেকে আপনার একটা কিছুর কেমন একটা সাড়া হলো, আপনি সেই কাজটা করলেন না, একটা বড়সড় বিপদ থেকে বেঁচে গেলেন। বা একটা জায়গায় আপনি হয়তো মনে হচ্ছিল যে আমি ধাক্কা খেয়ে পড়ে যাবো, সেই সময় যেন কে টেনে তুললো। এই রকম ধরনের যে ঘটনাগুলো, এই সকল ঘটনাগুলো বলা হয় যে আমাদের জীবনে আমাদের যে পূর্বপুরুষ পিতৃগণ, তাদের একটা আশীর্বাদ থাকে, এবং তারা এসে আমাদেরকে এই ধরনের হেল্পগুলো করে থাকেন। তো আহ, যাদের জীবনে এই পিতৃদোষ থাকে চার্টে, তাদের সেক্ষেত্রে সেটা একটু হানি হয়। বাকি প্রত্যেকের জীবনেই এই পিতৃগণ, তারাও মানে যাদের যে কর্মগুলো ছিল, আমাদের পূর্বপুরুষের কোন কততম পুরুষ সে একজন খুব ভালো আত্মা হয়ে কোথায় রয়ে গেছে সেটা তো আমরা জানি না। হয়তো এমন কোনো পূর্বপুরুষ আমাদের, যে হয়তো আম, কোনো দেবলোকে আছেন, বা ইন্দ্রলোকে আছেন, বা চন্দ্রলোকে আছেন, হোয়াট এভার, এবং তিনি সেই আত্মাটি একটা বিশেষ ক্ষমতা বা শক্তির আধার হয়েছেন। সেইটা, তার যে একটা ব্লেসিং আর কি, দেবতা রূপে আমরা তাদেরকে পাই, সেই ব্লেসিংটা কিন্তু আমাদের জীবনে থাকে। হুম। তো সেই পিতৃগণ তারা হচ্ছে এই মঘার আহ দেবতা। এরপর হচ্ছে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনীর দেবতা বা দেবী হচ্ছে যোগিনী। আপনারা মায়ের সঙ্গে থাকে শুনেছেন যোগিনী, ডাকিনী, তারা সেই যোগিনী। এবার মোটামুটি সবাই টুকটাক করে একটু মাইথোলজির বই নিয়ে পড়াশুনো করবেন। মাইথোলজির অনেক গল্প দেখবেন পরবর্তীকালে নক্ষত্রের সঙ্গে রিলেট করে যাচ্ছে, অনেক গল্প পাবেন। তো মোটামুটি একটু যাদের সময় আছে, তারা ধীরে ধীরে একটু মাইথোলজি নিয়ে পড়াশুনো করুন। উত্তর ফাল্গুনের পরে কি বললাম, কোনটা বললাম লাস্টে? পূর্ব ফাল্গুনী। এবার এবার লিখবেন উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীর লিখুন হচ্ছে অর্জমা। অর্জমা। উত্তর ফাল্গুনীর পরে হস্তা। হস্তা লিখুন দিবাকর। সূর্য নয় কিন্তু ডাইরেক্ট দিবাকর, হ্যাঁ, সূর্যের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একজন। এরপর চিত্রা। বিশ্বকর্মা। স্বাতী। পবন দেব। কি বললেন ম্যাম এটা? পবন স্বাতী। পবন দেব। পবন দেব। স্বাতী পবন দেব। তারপর বিশাখায় চলে যান ইন্দ্র। ইন্দ্র এবং অগ্নি। তারপর অনুরাধায় চলে যাব। অনুরাধার দেব হচ্ছে মিত্র। মিত্র। এই সকল প্রকার দেবদেবীকে আমরা চিনিও না, আমাদের ধারণা নেই তাদের বৈশিষ্ট্য সম্পর্কে। কয়েকজনকে চিনি, বাকিদেরকে জানি না। তো যদি আমরা একটু মাইথোলজি নিয়ে পড়ি, তাহলে তাদের ক্যারেক্টারগুলো একটু একটু করে স্পষ্ট হবে, যে তারা কোন দায়িত্বে আছেন, কি কি করেন আমাদের জীবনে, কোন কোন কাজগুলো তারা করে থাকেন। এরপরে জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা বললাম কি এর আগে, না কি বললাম, লাস্ট কি বললাম? বিশাখা বলেছি না, ইন্দ্র অনুরাধা। অগ্নি। অনুরাধা। অনুরাধা অনুরাধা। বলেছি মিত্র। অনুরাধা। হ্যাঁ, এবার জ্যেষ্ঠা লিখবেন ইন্দ্র।
ইন্দ্র তো ম্যাম ইন্দ্র দুবার আছে। বিশাখাটাও বললেন। ইন্দ্র অগ্নি দুজন বিশাখায় আছে, হ্যাঁ। আবার জ্যেষ্ঠাতেও ইন্দ্র, শুধু ইন্দ্র। বিশাখায় ইন্দ্র এবং অগ্নি, আর জ্যেষ্ঠাতে শুধু ইন্দ্র। মূলা লিখুন, মূলা। রাক্ষসগণ। ম্যাম এবার যদি, রাক্ষসও কি দেবতা? এইটাই বলছিলাম যে এবার যদি প্রশ্ন করে রাক্ষসও কি দেবতা, আসলে কখনো কখনো কোনো দেবতা হয় না যে কোনো একটা কারোর ব্রহ্মার, বা ব্রহ্মাই সাধারণত এই ধরনের কর্মগুলো করে থাকতেন, তার বরপ্রাপ্ত হয়ে গিয়ে ঈশ্বর দেবতার ক্ষমতা সম্পন্ন হয়ে গেল, সেই ধরনের রাক্ষস আর কি। এরকম কোনো কাহিনী, আমি একদম রাক্ষস, এই রাক্ষসটা কোন রাক্ষস, তবে আমার যতটুকু ধারণা হয়েছে যে এই রাক্ষসগণও সেই দেবতা বলতে এদের আর কি লর্ড, ডিরেক্টলি যে দেবতা গুণ সম্পন্ন হতে হবে তা নয়, লর্ড। মানে এরা একটু ভালো জাতের, রাবণের মতো টাইপের রাক্ষস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে পূর্বসারা। পূর্বসারা হচ্ছে জল, জল দেবতা, তাই বলে গঙ্গা না কিন্তু। ম্যাম এটা কি বরুণ দেব? না 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 না, একেবারেই না, শুধু জল দেবতা। সবাই আলাদা, এই জন্য তো বলছি যে আমরা সমস্ত, এই সমস্ত যে প্রত্যেক অগ্নি, জল, মাটি, এরা প্রত্যেকে আলাদা প্রকৃতি, প্রত্যেকে আলাদা আলাদা দেবদেবী, কিন্তু আমরা তো সবটাকে গুলিয়ে ফেলি। প্রথমে যখন বৈদিক যুগে একদম মানে প্রারম্ভে যে পূজা পাঠগুলো হতো, তখন তো এনাদেরই পূজা পাঠ হতো, তারপরে ধীরে ধীরে সেগুলো আর কি অবলুপ্তির পথে গেছে। পূর্বাষাঢ়া বলেছি না, এরপরে হচ্ছে উত্তরাষাঢ়া, বিশ্বদেব। শ্রবণায় বিষ্ণু। ধনিষ্ঠায় বসু। এবার কোন রকম ভাবে আপনারা ভাববেন না যে বাংলা সমার্থক শব্দ, মানে বসু মানে হচ্ছে ধরে নিলাম যে পৃথিবী মানে ধরা, তার মানে বসু আর পৃথিবী এক, এরকম কিন্তু নয়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা। বাংলা সমার্থক শব্দ মানেই কিন্তু এরা একজন নয়। মানে জলের জলদেবতা, জলের দেবতাকে আমরা বরুণ জানি বলেই সে হচ্ছে বরুণ আর জল এক হয়ে যাবে না। বসু, তাই তো? শুধু বসু, হ্যাঁ। এবার শতভিসা, বরুণ। আচ্ছা। পূর্ব ভাদ্রপদ, ওর দেব লেখুন অজপাদ। অজ, পয়াকার দ। এবার উত্তর ভাদ্রপদ, এই নামটা একটু ভালো করে শুনুন। অহিবৃদ্ধ, অ হয় রস্বীকার, বৈরি, ধ নয়কার, অহিবৃদ্ধ। এবার শেষ, রেবতী। রেবতী হচ্ছে পূষা। ম্যাম কি বললেন? পূষা।
পেট কাটা মূর্ধন্য ষ। হ্যাঁ, পেট কাটা মূর্ধন্য ষ। উষা। প প পয় রস্যকার, পেট কাটা মূর্ধন্য ষ। প মানে হচ্ছে পল্লবী, ওই প। ম্যাম একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, বলুন না। ভাবের কারকত্ব রিলেটেড করছি এখনই। হুম হুম, বলুন। বলছি মানে একটু আগে যে ডিসকাশন হয়েছিল যে মানে রবি যেখানে অবস্থান করেছে আগের জন্মে, তো সেখানে আমার লাইফ স্টাক হয়েছিল, তো এই জন্মে আমার সেটাই পারপাস। তো হুম যদি 8th হাউসে হয়, তো 8th হাউস মানে তো আমরা পড়েছি নিধন ভাব, মানে মৃত্যু, মৃত্যুর কারণ, ডিপ্রেশন, এইট হাউসে টেনশন, কত কিছু আছে, ইন্স্যুরেন্স। গুপ্ত হ্যাঁ, বিদ্যা, ইন্স্যুরেন্স, গুপ্তবিদ্যা, তাহলে কি পারপাস এই মানে এইট ওটাই হাউস তো, থেকে তাহলে কি এটা তো ধরতে বলছি, পারে? 8 হাউস থেকে ধরুন কতগুলো পারপাস তো আছে। সে গুপ্ত বিদ্যা হ্যাঁ। থাকতে পারে। ধরুন এমন একজন ব্যক্তি, হ্যাঁ। সে হয়তো তন্ত্র সাধনা করতো। হুম। এবং সে আচ্ছা। যখন তন্ত্র সাধনা করে তন্ত্র নিয়ে কিছু একটা করতে করতে তার মৃত্যু হয়ে গেল, তাহলে সে তন্ত্রে আটকে ছিল এবং এই জন্মেও সেই তন্ত্রে আছে। আবার ধরুন অ্যাকচুয়ালি ম্যাডাম আমার তার 8th যুক্ত হাউসে, তো আমি তার যুক্ত বুঝতে ধন। পারছি না যে পারপাস কি। হ্যাঁ, ওটা আচ্ছা। পার্টিকুলার বলা যাবে না। মানে ওই আচ্ছা। আচ্ছা। ওই ওই যে এর যে কোনো কিছু হতে পারে। এবার হ্যাঁ, কিভাবে বলতে পারেন, আপনি যদি আপনার যদি ইন্টেনশন লেভেল খুব হাই থাকে, তাহলে ওই যে মানুষটা, ওই মানুষটার লাইফের অ্যাক্টিভিটিস দেখলে আপনি বুঝতে পারবেন যে এই জন্মেও তার কিসের প্রতি খুব আকর্ষণ, কিসের প্রতি তার একটা অমোঘ, শুধু আকর্ষণ নয়, অমোঘ আকর্ষণ। এবার ধরুন ওই যে অনার্জিত ধন, 8 হাউস থেকে দেখি আমরা। এবার সে হয়তো ওই যখন মারা যাচ্ছিল তখন সেই ধনের কথা ভাবছিল, এটাও হতে পারে। ইন্স্যুরেন্স হচ্ছে কাজ করতো আগের জন্মে, হতেই পারে একটা লোকের ইন্স্যুরেন্স করাতে যাবে সেটা নিয়ে ভাবছিল, তখন মারা গেছে। কি কারণ এক্স্যাক্টলি বলা যাবে না, কিন্তু ওই ভাব রিলেটেড, সেটা যে কোনো একটা হতে পারে। ঠিক আছে। তবে কিনা ওই আহ, ওর ওই ব্যাপার স্যাপার গুলো এই জন্মতেও থাকে। মানে দেখবেন আপনাদের প্রত্যেকের জীবনে, আপনার জীবন, আমার জীবন, আমাদের সকলেরই দেখবেন, আমরা যে পরিবারগুলোতে আছি, বাকি 5টা মানুষের সঙ্গে কি আমাদের হুবহু মিল? না। তারা যা খায় আমি ভালো খাই না, তারা না। যেরকম ভাবে ঘুমায় আমি সেরকম ভাবে ঘুমাই না, তারা যেটা করে আমি সেটা করি না। তাদের কাছে আমাদের কতবার শুনতে হয়, তুই একটা আজীব গ্রহ থেকে এসেছিস, মঙ্গল থেকে এসেছিস, শনি থেকে এসেছিস, তোর মেলে না। এরকম প্রচুর শুনতে হয়। কেন মেলে না? কারণ আমাদের এই জন্মটাতে সেই আগের যে ছাপগুলো, সেগুলো থেকে যায়। দেখবেন আপনারা যখন আর একটু গভীরভাবে ভাববেন, গভীরভাবে ভাববেন, আপনার সন্তান, দেখা গেল আপনার সন্তান এসছে, তার ভাবভঙ্গি কিছুই আপনাদের মতন না, সেটা অন্য কি রকম যেন, তার মতন করে সে হ্যাপি। এগুলো পুরোপুরি, আপনি ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, পুরোপুরি ডিএনএ অনুযায়ী একদম আপনাদের মতন হয়, আপনার না হলে তা আপনার হাজবেন্ড এরকম হওয়া উচিত ছিল, কিন্তু সে তার মতো, সেই তার মতন ব্যাপারটা করতে গেল। এবার সায়েন্সের কথা নিয়ে বলবে যে ডিএনএ কারা করেছে, আমার কাকার মামাতো খুড়োর দাদির এরকম ছিল বলে তার মধ্যে তখন সেই প্রচ্ছন্ন গুণটা এখন প্রকট হয়েছে। সেটা মেডিকেল সায়েন্স বলুক, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো যে তার প্রিভিয়াস লাইফের প্রভাবটা থেকে যায়। ঠিক আছে। ম্যাম ওই আর পরাশর ম্যাডাম, কোরাল শাস্ত্রে লেখা ছিল যে D60 চার্ট দেখলে নাকি মানুষের ডিএনএ ওটা আগের জন্মের, হ্যাঁ, তো সেই ডিএনএই 7টা বলছি। জন্মের। ডিএনএ দিয়ে এবার আপনি অনেক বিশ্লেষণই করতে পারেন, কিন্তু কথা হচ্ছে সেই ডিএনএটাও তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। সেই ডিএনএটাও তো, মনে করুন একটা নবম হাউস নিয়ে আমি বলি, আপনার যদি নবম হাউস ভালো থাকে, তাহলে জানবেন যে আপনার যে ঠাকুরদাদা ছিলেন, তার কর্ম ভালো ছিল। ঠাকুরদাদা, বা ধরুন এখন আমি ঠাকুরমা হচ্ছি বা আপনি ঠাকুরদাদা হচ্ছেন, আমাদের যদি কর্ম ভালো থাকে, তাহলে আমাদের যে নাতি নাতনি, ওদের নবম ভাবটা ভালো থাকবে। আমাদের যদি কর্ম খারাপ থাকে, তাহলে ওদের নবম হাউস খারাপ হয়ে যাবে, মানে ভাগ্যের ভাবটা খারাপ হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা কিভাবে হচ্ছে, অ্যাস্ট্রোলজি বলছে এভাবে হচ্ছে, বাকি ডিএনএ থ্রুতেই তো হচ্ছে। আমারটা আমার সন্তান, তারটা তার সন্তান, থার্ড জেনারেশন সবসময় ফলটা পায়, ভালো মন্দের একটা যাই হোক, এটা তো নিয়মই। তো আর কি ম্যাম জানেন, আর আমার একটা ম্যাডাম প্রশ্ন আছে, বলছি, আমার একটা প্রশ্ন আছে। আহ, শর্টকাটে আমাদের স্লট শেষ হয়ে গেছে, কিন্তু বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যখন আমরা প্রেডিকশন করব তখন নক্ষত্রকে বেশি গুরুত্ব দেব না গ্রহকে বেশি গুরুত্ব দেব? দুজনকেই গ্রহ মানে দেব, গ্রহ তো ফল মানে দেয়। সমান সমানই ফল দেয় ওরা? একদম সমান সমান না, একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ওরকম। মানে আপনি শুধু ধরুন নক্ষত্রের প্রেডিকশন করলেন না, শুধু গ্রহ দিয়ে করলেন, সেটাতেও দাঁড়ায়, কিন্তু গ্রহ ফল দেয় নক্ষত্রের। ঠিক আছে। যখন কাজ করবেন তখন শিখে যাবেন, এত চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা, মানে এখন বৃহস্পতি নক্ষত্র যদি হয়, রবির এইদিকে রবি বসে আছে, তাহলে দুজনের ফলটাকে কম্বাইন করে আমাকে প্রেডিকশনটা করতে হবে, তাই তো? হ্যাঁ, ওই নক্ষত্র যে যে ধরুন বৃহস্পতি এবং রবি হলো, তো বৃহস্পতি ধরুন রবির নক্ষত্রে বসে আছে, তাহলে রবি একটা ভাব পেয়েছে, সেই ভাবের সঙ্গে এই ভাবের মিক্স আপটা আমাদের করতে হবে।
আচ্ছা, ঠিক আছে? ম্যাম এটা তো শতভিসার দেবতাটা একটু বলবেন? শতভিসার দেবতা হচ্ছে বরুণ। বলুন, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই যে চারটা দিলাম, ওই আমাদের দেবতার নাম মুখস্থ রাখতে হবে না, কিন্তু আমাদের নাম্বারটা আর গ্রহ ওটা যেন জলের মতন মুখস্থ থাকে। আমি কিন্তু আগের দিন এলোপাথারি 28খানা নক্ষত্রের নাম জিজ্ঞেস করবো, ম্যাম তো করলে কিন্তু হয়েছে। সবাই ভালো থাকুন, খুব ভালো করে পড়াশোনা মনে গুড রাখা নাইট ম্যাম। মুশকিল। গুড নাইট।